আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমাদের যে পডকাস্টের সিরিজটি ছিল এটা অনেকদিন যাবৎ বন্ধ ছিল। আমরা ২ টা এপিসোড করেছিলাম এর আগে। ইমেইল মার্কেটিং নিয়ে এবং ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন নিয়ে। তো আজকে আমাদের সাথে আরো একজন মেহমান আছেন আমাদের আ কে দিক নির্দেশনা দিবেন কিভাবে আমরা অনলাইনে এক্সপার্ট হতে পারি। আমাদের টপিকটা হচ্ছে Shopify। তো আমরা ভাইকে আমাদের স্টেজে নিয়ে আসবো এবং আমরা ভাইয়ের কাছ থেকে জানতে পারবো যে আসলে একজন নতুন মানুষ যে অনলাইনের এখনো হাতে খড়ি হয় নাই বা হতে যাচ্ছে, উনি কিভাবে এই ফিল্ডে ভালো করতে পারে। একজন নতুনদের প্রশ্ন যে মনের প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলো আমি ভাইয়ের কাছ থেকে আদায় করে নিব ইনশাআল্লাহ উত্তরগুলো। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন যে আমাদের এই এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে। তো আমরা ডেকে নিচ্ছি। আমাদের সাথে আছেন জাহিন শাহরিয়ার চৌধুরী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন আপনি? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনি আশা করি ভালো আছেন। জি ভাই, তো আলহামদুলিল্লাহ আছি ভালো। আসলে যে পডকাস্ট গুলো হয় বাংলাদেশে, আমি আপনাকে ওইভাবে হয়তোবা একটা আড্ডার মতো আমি এটাকে করার চেষ্টা করব। জি আমরা যেহেতু কি বলে নতুনদের জন্য এটা তৈরি করছি, নতুনরা শুনবে, সো তাদের মতো করে আমাদের ভাষাগুলো হবে যাতে জটিল না হয় আর কি। তো ভাই কোথা থেকে বলছেন বা ভাইয়ার পরিচয়টা যদি একটু ছোট্ট করে। জি, আমার ছোট করে পরিচয় হইতেছে, আমি সিলেটেই থাকি, সিলেট শহরেই থাকি। আর বর্তমানে শপিফাই নিয়ে কাজ করতেছি লাস্ট 5 বছর থেকে। শপিফাই স্টোর ডিজাইন, ল্যান্ডিং পেজ এগুলা নিয়ে কাজ করি। তার পাশাপাশি মেন্টরশিপও করি। আমাদের একটা শপিফাই এর রেকর্ড কোর্স আছে। আমার 2টা চ্যানেল আছে, একটাতে ইংলিশে শপিফাই এর কন্টেন্ট যায় জাহিন শাহরিয়ার নামে, আর আরেকটা লার্ন উইথ জাহিন নামে একটা বাংলা চ্যানেল আছে, যেখানেও আপনারা শপিফাই বা আমি যা যা করি আর কি সেগুলার একটা ওভারভিউ পাবেন। তো এটাই আর কি আচ্ছা, সংক্ষেপে পরিচয়। আপনার জার্নিটা 5 বছর আগে বলতে 5 বছর আগে তো আমরা জানতাম যে কোভিডটা শুরু হইছে বা ওই সময়টা জি থেকে জি নাকি? ওই সময় জি, থেকে আমি কাজ আমি শিখছি 2018-তে, বাট অনলাইনে রেগুলার আর কি ফাইবার দিয়ে আমার রেগুলার কাজ শুরু করছি 20 সালের ফেব্রুয়ারি থেকে। তো কোভিড মেবি লকডাউন বাংলাদেশে মার্চের দিকে ছিল। হুম, তো হুম। ওই পাশাপাশি সময়ে জার্নিটা শুরু, যখন ওই কোভিডের যে লকডাউন ছিল ওইটা থেকেই। বাট শপিফাইতে মূলত আগস্ট থেকে কাজ করি, 20 সালের আগস্ট থেকে কাজ করি। হুম, হুম, হুম। তো মজার ব্যাপার আমরা দুইজনই সিলেটি। তো আমাকে অনেকে জি জিজ্ঞেস করে যে ভাই আপনি কি ঢাকায় কোন জায়গায় অফিস বা কোন জায়গায় বাসা? ঢাকায় কোন জায়গায়? জি তো আমি বলি আরকি জি যে না জি ভাই আমি তো আপনাদের থেকে অনেক দূরে। আমাদের ঢাকায় খুব কম যাওয়া হয়। তো ঢাকায় থাকি না বিধায় আমাদের যে ফ্রিল্যান্সিং যে কমিউনিটি গুলো এগুলা থেকে হয়তোবা দূরে। এটা জি জি একটা কমিউনিকেশন গ্যাপের কারণে, বাট আল্টিমেটলি আমরা কাজ করছি। তো ভাই আপনি আ আপনাকে যদি আমি প্রশ্ন করি সরাসরি যে আপনি শুরুটা যখন করছেন তখন মানে আপনি আ এই অঙ্গনে কাজ করা যায় এটা কোথা থেকে জানলেন বা কিভাবে মানে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে মানে ইনকামের তাড়না থেকেই তো আসছে নাকি? জি 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 জি। এইটা হইতেছে যে ধরেন, আমি প্রথম জানছি 2015-16 দিকে। তখন সরকারি কিছু প্রজেক্ট হইতো, এলইডিপি, লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এই নামে, খুবই জনপ্রিয় ছিল। মানে সবাই মনে করেন আমার পাড়া প্রতিবেশী বা আমরা যাদের সাথে খেলাধুলা করতাম, বড় ভাই ছোট ভাই সবাই কম বেশি এখানে গ্রাফিক ডিজাইনের কোর্স অথবা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছে সবাই। এই দুইটা কমন কোর্স ছিল। হুম, তো হুম। ওইটার মাধ্যমেই মূলত ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার, সরকার একটা হিউজ বাজেট দিছিল এই হুম। সেক্টরে, আইটি সেক্টরে। তো এই বিজ্ঞান ও কারণে তো প্রযুক্তি কলেজে বিজ্ঞান ও জি প্রযুক্তি জি জি কলেজে হয়েছিল। জি জি, এমনকি আমাদের স্কুলে পর্যন্ত ওই কোর্সগুলো আসছিল, মানে হাই স্কুলে, শাহজালাল উপসর হাই স্কুলে ডিজিটাল মার্কেটিং এর কোর্স। তো আমার পরিচিত অনেকেই করার পর আমারও ওইটাতে ইন্টারেস্ট আসে, যেহেতু তখন আমি অনার্সে জাস্ট ভর্তি হয়েছি 15 সালের দিকে, ম্যাথমেটিক্স এমসি কলেজে পড়তাম। 14তে আর কি এইচএসসি আমার। তো যেহেতু একটা ফ্রি টাইম থাকে, ওই হিসাবে যে কিছু একটা শিখা যায় কিনা। আর হুম, সবার মতোই যে ডলারের মোটিভেশন, যে ইনকাম করতে হবে ডলারে। তো এইটা তো ধরেন এইটার বিজ্ঞাপনটাই তো এরকম। হুম, হুম, আচ্ছা, তো এটার জন্য একটা প্রপার স্কিল লাগবে। তো ওইটা বুঝলাম, বা ওই সময় থেকেই আপওয়ার্ক বাংলাদেশ এইরকম ফাইবারের বিভিন্ন গ্রুপে এড হইলাম বুঝার জন্য যে মানুষজন আসলে কি করে বা হুম, কিভাবে হুম, ইনকাম করে বা অন্যরা কি করতেছে, তো যাতে আর কি কানেক্টেড থাকি ওই বিষয়গুলোর সাথে। তো সরকারি প্রজেক্ট যেভাবেই হোক,
করা হয় নাই, কারণ ওইখানে ওই ধরেন ইন্টারেস্টেড মানুষজন অনেক বেশি থাকে, নেওয়া হয় হাতে গোনা কয়েকজনের, তো স্বাভাবিকভাবে ওইটা হয় নাই। পরে আমি ওই 16-তে ওই পরে বলে আচ্ছা দেখি নিজে নিজে ট্রাই করে গ্রাফিক ডিজাইন, তো গ্রাফিক ডিজাইন ইউটিউব দেখে শুরু করি। ওই সময় বেশ কিছু চ্যানেলে গ্রাফিক ডিজাইনের ভিডিও ছিল। তো ফটোশপে কিছুদিন ট্রাই করার পর মনে হয় যে খুব জটিল একটা জিনিস, মানে মজা লাগে না। পরে দেখলাম যে আর একটু খুঁজে, তারপর পাইলাম যে ওয়েব ডিজাইন, HTML CSS, যে কোডিং একটা খুব ভালো সেক্টর, এখানে ডিমান্ড অনেক বেশি। তো এটাও সেম ইউটিউব থেকে HTML CSS শিখলাম। কিন্তু ওই নিজে নিজে শিখতে যেটা হয় যে ধারাবাহিকতা থাকে না, যে কয়েকদিন শিখি আবার কয়েকদিন পরে বাদ দিয়ে দেই। বাট কোডিংটা বা ওয়েবসাইট ডিজাইনটা আমি বুঝলাম যে এটা আমার একটু ভালো লাগে, যে কিছু একটা লিখতেছি ওইটার একটা লাইভ আউটপুট দেখা যাচ্ছে, ঠিক আছে। তো ওইটা একটু আর কি ভালো লাগলো, এই সেক্টরটা আর কি ভালো লাগলো। ডিজিটাল মার্কেটিং বা এগুলা কোনো কিছু ট্রাই করি নাই। তো এইভাবে 16-17 চলে গেল, 16-17 সাল এইভাবেই সিরিয়াসলি কোনো কিছু করা হইলো না আর কি। তো 18-তে এসে ফাইনালি আমি ডিসিশন নিলাম যে এখন টাকা ইনভেস্ট করে কোনো জায়গায় কোর্স করতে হবে, কারণ টাকা ইনভেস্ট করলে একটা সিরিয়াসনেস আসে, এই লজিক থেকে। তো আমার বড় বোনের আর দুলাভাইয়ের দেওয়া টাকা দিয়ে 10,000 টাকা এটা আমাদের সিলেটের একটা IT কোম্পানিতে প্রতিষ্ঠানে কোর্সে ভর্তি হলাম, ওয়েব ডিজাইনের কোর্সে। 3-4 মাসের কোর্স থাকে স্বাভাবিকভাবে, এগুলা HTML CSS রেসপন্সিভ ওয়েব ডিজাইন, বুটস্ট্র্যাপ যেগুলা ছিল ওইগুলা শিখাইলো। তো ধরেন এখানে ভর্তি হয় কি হইলো যে এখানে 4-5 জন কোর্স করতো। তো ঘটনাক্রমে এক ভাই ছিল যে আমার মতোই সিরিয়াস ছিল, আমরা দুইজনাকে খুব বেশি প্র্যাকটিস করতাম। তো এইভাবেই মূলত শুরুটা। তবে এইখানে 18-তে হওয়ার পর কাজ কিন্তু আমি 20 সালে শুরু করছি, কিন্তু 18-তে শিখাটা আর কি সিরিয়াসলি শুরু হয়েছে 18-তে। ওই শিখতে যায় আর কি, এরপরে আস্তে আস্তে অন্য অনেক কিছুই ডিসকভার করলাম, যেটা তো আপনি আপনার পরবর্তী প্রশ্নতে আনসার দিব। ইনিশিয়াল শুরুটা আর কি সবার মতোই, ধরেন ফেসবুকে দেখছি বা আশেপাশের মানুষজন করতেছে, তো এটা করতে হবে, একটা ইন্টারেস্ট আসছে আর কি। আচ্ছা ভাইয়া, আমি যদি আপনাকে মানে আসলে বিষয়টা হচ্ছে যে মানুষ কিন্তু এই মুহূর্তে মানে কি বলে এটাকে অনেক মানে ইয়ের মধ্যে আছে আর কি, যে অনেক চাপের মধ্যে থাকে আর কি, মানে দৈনন্দিন যেই জীবন জীবিকা, যারা বাংলাদেশের স্টুডেন্ট পড়াশোনা করতেছে, ওদের ভবিষ্যতের চাকরি বাকরি, হ্যাঁ, অথবা যারা অলরেডি চাকরি করতেছে তারাও বিভিন্নভাবে ছাঁটাই হচ্ছে, হ্যাঁ, অথবা দেখা যায় যে অফিসের প্যারা কোনোভাবে, মানে এখানে অনেক পলিটিক্স আছে। হ্যাঁ, আমি প্রাইভেট কোম্পানিতে বাংলালিংকে জব করছি, আমি জানি। সো মানে এখানে পলিটিক্স থাকে, মানে তারা চায় যে এখান থেকে বের হয়ে আসছে, কিন্তু বেশিরভাগ চাকরিজীবী এরকম আমাকে নক দেয় আর কি, যে ভাই যে আমার অলরেডি একটা ইনকাম সোর্স আছে, ওইটা আমি বাদ দিতে চাই, বাদ দিয়ে আমি এখানে আসবো। সো আপনি যেটা বললেন যে আপনি লার্নিংটা অনেক কিছু ট্রাই করছেন, ট্রাই করার পরে 18 সালে সিরিয়াসলি নিছেন, তাও আবার 1-2 বছর সময় লাগছে, এখানে একটা লম্বা দৌড় আছে। সো এই যে একটা লম্বা সময়, এই সময়টা আসলে মানুষ কি আসলে খুব দ্রুত এখানে সফল হতে পারে? বা মানে আমরা মূল পর্বে যাওয়ার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই আর কি, যে আপনার যে সময়টা লাগছে এটা কি এখন এই সময়টা কি কমে গেছে? মানে আমি কিন্তু আচ্ছা, এইখানে ভাই যদি বাস্তবতার দুইটা দিক আছে, মানে কয়েকভাবে এটার আনসার দেওয়া যায়। প্রথম কথা হইতেছে, ধরেন একটা টার্ম আছে, একটা মানে ভালো একটা খুব পরিচিত একটা বই আছে, আনফেয়ার অ্যাডভান্টেজ। তো আনফেয়ার অ্যাডভান্টেজ বলতে কি বোঝায়, যে আমরা বাই বর্ন আমাদের কিছু কিছু আনফেয়ার অ্যাডভান্টেজ থাকে। যেমন মনে করেন আমি যদি আপনার রাসেল ভাইয়ের আপন ছোট ভাই হইতাম মনে করেন, এবং আমার ভাই রাসেল ভাই, আমার বড় ভাই, খুবই সফল একজন ফ্রিল্যান্সার, এবং আমি ওনার থেকে 7 বছরের ছোট। তো বড় ভাই স্বাভাবিকভাবে ছোট ভাইরে গাইড করে এই জার্নিটা খুব ইজি করে দিত, ঠিক আছে। তো আমাদের এক ছোট ভাই ছিল সজীব, ওই ইউকেতে চলে গেছে। তো ও সেম বলছিল যে ও অনেকভাবে ট্রাই করছে যে একটা প্রোগ্রামিং জবে ইন্টার্নশিপে ঢুকে এই লাইনে যাতে থাকা যায়, কিন্তু কোনো না কোনো ভাবে ওই সুযোগটা ওর আসে নাই। তো এইখানে ধরেন একজন মানুষ যে এই জার্নিটাতে শিখতে আসতেছে, কিছু বেশিরভাগ ক্ষেত্রে 80-90% ক্ষেত্রে আমাদের বেশিরভাগ মানুষজনেরই ধরেন এই আনফেয়ার অ্যাডভান্টেজ নাই। আনফেয়ার অ্যাডভান্টেজ কোনটা? হয়তো আপনার ইকোনমিক্যাল অবস্থা ভালো না, যে আপনি আপনার বাবা মা বা ফ্যামিলিরে বলবেন আমারে 2টা বছর সময় দাও, আমি আমার নিজের মতো করে বেস্ট ট্রাই করে একটা জিনিস এখান থেকে করব। যদি করতে না পারি তোমরা যা বলবা ওইটাতে আমি রাজি, হয় বিদেশ চলে যাব, চাকরি করব,
যা বলবা ওইটাতে রাজি আছি। এই সুযোগ বেশিরভাগ মানুষের নাই, কারণ রেসপন্সিবিলিটির একটা বিষয় আছে। এই কারণে আপনি যত আর্লি শুরু করতে পারেন, মানে এইচএসসি পাস করার পরেই যদি আপনি এই এক্সপ্লোর করাটা শুরু করেন, তাহলে আপনার কাছে এই অনার্স মাস্টার শেষ করতে একটা এনাফ 6 থেকে 7 বছরের টাইম আছে। আর যদি আপনি প্রাইভেটে না পড়ে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন, তাহলে ভাই আপনার হাতে সময়ের কোনো অভাব নাই। মানে কোন দিন এক্সাম হবে কি না হবে কোনো কিছু ঠিক নাই ন্যাশনাল ইউনিভার্সিটি। তো এই পড়ার কারণে আপনার কাছে এটা একটা অ্যাডভান্টেজ থাকে যে আপনি এইটারে একটা ইউটিলাইজ করে কোনো কিছু একটা করবেন। বাট আপনি যাদের কথা বলতেছেন এই ধরনের মানুষ আমারে নক দেয়, ধরেন আমাদের যেহেতু কোর্স আছে যে ভাই আমার হাতে 6 মাস সময় আছে, ফ্যামিলি থেকে অনেক চাপ, 6 মাসে কোনো কিছু হবে কিনা। তো আমি সরাসরি বলি যে ভাই এইরকম পরিস্থিতিতে অনলাইন ক্যারিয়ারে আসা কোনোভাবেই উচিত না। যে আপনার যদি পেরেশানি থাকে টাকা পয়সা, রিজেকের, ইনকামের, তাহলে আপনি অফলাইনে কোনো কিছুর একটা ব্যবস্থা করেন। এর পাশাপাশি ডেডিকেশন দিয়ে ট্রাই করেন যে অনলাইনে কোনো কিছু করা যায় কিনা। সো এই আনসারটা এক একজন মানুষের এক এক রকম হবে। ধরেন একজন খুব ভালো ইংরেজি পারে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু ভালো, সে যদি ভাই খুব সিরিয়াস হয় এবং 1 বছরের একটা প্ল্যান নেয়, সে ওয়ান অফ দা টপ একজন ফ্রিল্যান্সার তার ক্যাটাগরিতে হইতে পারবে। বাট একজন ছেলে গ্রামে থাকে, তার অনেক ধরনের নানান ধরনের ফ্যামিলি ইস্যু, তারে অনেক কিছু কনসিডার করে প্ল্যান করে এই ফিল্ডে আসতে হবে। আর এখন তো ডে বাই ডে এই চ্যালেঞ্জটা বাড়তেছে। আগে ছিল যে ফ্রিল্যান্সার কম ছিল, অনেক ইজি কাজ ছিল ডাটা এন্ট্রির, যেগুলা ধরেন ইমেজ টু পিডিএফ, ইমেজ টু ডক, এই কাজগুলা তো এখন এআই করে ফেলে। এগুলো ভাই আমরাও করছি। ইয়েস লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি টাইপিং কাজ এগুলা অনেক ছিল। তো এইগুলা এখন দিন দিন মিনিমাইজ হওয়ার কারণে কি হইতেছে, যেসব মানুষের ধরেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কম, টেকনোলজিতে হাতে খড়ি তাদের হয় নাই, কখনো কম্পিউটার ওনারা চালায় নাই বা ল্যাপটপই নাই, কিনে শুরু করতে হবে, তাদের জন্য এখন এন্ট্রি নেওয়াটা অনেক কঠিন হয়ে গেছে এবং এইখানে একটা ভালো টাইম ইনভেস্ট করতে হবে। কিন্তু এর মানে এই না যে যারা আগায় আছে এরাই ভালো করবে, এরকম কিছুই না। আপনি যদি চেষ্টা করেন আর আল্লাহ যদি আপনার এই জায়গায় রাখেন, এরকম অনেক মানুষ গ্রাম থেকে বা অনেক জায়গা থেকে উঠে এসে খুব ভালো করতেছে। এগুলার উদাহরণ শত দেওয়া যাবে ফেসবুকে, আপনি পাবেন। জি। তবে আমার কাছে মনে হয় যে আপনার যদি ইনকাম সোর্সটা থাকে, এটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ কিন্তু, মানে এই যে লার্নিং এর ব্যাপারে, এবং আপনার ফ্যামিলি থেকে তখন বাড়তি চাপটা আসবে না যে তুমি অলরেডি সব বন্ধ করে দিছো, এখন তুমি আবার মানে এখান থেকে আসতেই হবে কিছু একটা, এই আর কি বিষয়। তো যাই হোক, মেন্টাল প্রেসার থাকে না আর কি মেন্টাল দিক থেকে। আচ্ছা ভাই, আপনার কিছু ব্যক্তিগত প্রশ্ন করি। এই মুহূর্তে আপনি কোন কাজ নিয়ে ব্যস্ত আছেন? মানে আপনার দিনটা কেমন যায়? মানে কি নিয়ে ব্যস্ত আছেন, কি করেন? তো বর্তমানে আমি ফাইবারে 2020-এর বলছিলাম যে ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করি, এরপর 2023-এর সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমি ফাইবারে রেগুলার কাজ করছি, মানে প্রায় 500-র মতো অর্ডার কমপ্লিট করছি এই টাইম ফ্রেমে। বাট এখন আমি ফাইবারে খুব একটা অ্যাক্টিভ না গত 2 বছর থেকে। তো এখন আমি মূলত আমার বাইরে যারা ফিক্সড ক্লায়েন্ট আছে, এজেন্সি ক্লায়েন্ট, বিশেষ করে 2টা এজেন্সির সাথে কানেক্টেড আছি, যারা ই কমার্সের কেউ ই কমার্সেরই মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে, যেখানে আমি ডিজাইনার হিসাবে আছি। আর কেউ আছে ওরাও আবার ওদের ক্লায়েন্টদের কাজ করে, ও তো নিজেই ডিজাইনার বা কোনো কিছু, তো ওদের সাথে কাজ করা হয় রেগুলার। তো ফিক্সড ক্লায়েন্টের সাথে আর কি কাজ। তো এরা বিভিন্ন সোর্স থেকে ছিল, কেউ ফাইবারেরই কাস্টমার ছিল, কেউ ইউটিউব কন্টেন্ট থেকে আসছিল, বা রেফারেল কাস্টমার এইরকমও আছে। তো মূলত হইতেছে এখন ব্যস্ততা হইতেছে এইগুলা নিয়েই, যে বাইরের কাস্টমারদের কাজ করা। আর ফাইবার হইতেছে দেখা যায় যে যদি ক্লায়েন্ট আসে তাহলে কাজ করা হয় এরকম, হয়তো পুরাতন ক্লায়েন্ট অথবা বাই চান্স নতুন ক্লায়েন্ট আসলে। বাট ফাইবারে আমি খুব বেশি একটা অ্যাক্টিভ না। আর এর পাশাপাশি কন্টেন্ট মেক করি, আমার একটা কমিউনিটি আছে ফেসবুকে, যেটা প্রায় 14,000-এর মতো মেম্বার আছে। তো এখানে আমি বিভিন্ন আইডিয়া, ফ্রিল্যান্সারদের স্ট্রাগল বা শপিফাই ডিজিটাল প্রোডাক্ট যে কোনো সময় আর কি যা মাথায় আসে ওগুলা শেয়ার করার চেষ্টা করি। পাশাপাশি ফানি কন্টেন্ট, পাশাপাশি ফানিও অনেক কিছু দেখি আমি। তো এটা আর কি এনগেজ রাখার জন্য অডিয়েন্স রে, জিনিসটা গরম রাখতে হবে তো। যাই হোক, আচ্ছা তো ভাই, আপনি যেহেতু 500 অর্ডার কমপ্লিট করছেন, সো আপনার কাছ থেকে আমি আপনার অ্যাকাউন্টও দেখছি, ফাইবারে গিয়ে আপনার অ্যাকাউন্টও দেখছি, এবং আলহামদুলিল্লাহ আপনার যে কোর্সটা আছে এই কোর্সের আউটলাইন বা আপনি যে ইউটিউবে ভিডিও দেন, এগুলো অনেক কন্টেন্ট দেখছি। তো আমি যেহেতু এই ফিল্ডের না, অথবা ধরেন এই ফিল্ড সম্পর্কে আমার কিছুটা জানাশোনা আছে, যেহেতু আমি এফিলিয়েট মার্কেটিং করি, ওয়েবসাইট নিজের হাতে কিছু ওয়েবসাইট বানাইছি ওয়ার্ডপ্রেস দিয়ে। সো
তো সেক্ষেত্রে আমার কিছু আইডিয়া আছে আর কি। তো আমরা আজকে শপিফাই নিয়ে কথা বলবো। আচ্ছা ভাই, একটা কমন একটা প্রশ্ন, আমারও এটা আমার কাছে এই প্রশ্ন আসছে ভাই, যে শপিফাইয়ের নাম শুনলে মানে ড্রপ শিপিংটা চলে আসে। মানে এই যে একটা মানে এই যে একটা জিনিস, মানে শপিফাই মানে কি ড্রপ শিপিং, বা ড্রপ শিপিং মানে কি শপিফাই, মানে এই যে একটা এটা একটা মিসকনসেপশন আছে। এই যে জিনিসটা একটু আমাদেরকে একটু বুঝাই দেন। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে শপিফাই তো নিজে একটা সিএমএস, মানে এটা ওয়ার্ডপ্রেসের মতো ওপেন সোর্স কিছু না। এটা একটা কানাডিয়ান কোম্পানি, ওরা নিজেরা একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানি, তো এটার ওনারশিপ সবকিছু আছে। তো শপিফাই একটা ই কমার্স বানানো খুবই ইজি করে দিছে। তো শপিফাইয়ের সাথে ড্রপ শিপিং এর বিষয়টা খুব বেশি কানেক্টেড। এর কারণ হইতেছে শপিফাই এর সব থেকে বেশি গ্রোথ হয়েছে 2020 এর কোভিড এর সময়, বা কোভিড এর ঠিক আগ থেকে। এবং ওইটার অন্যতম কারণ হইতেছে ড্রপ শিপিং বা এই ধরনের যারা কন্টেন্ট ক্রিয়েটর, এদের প্রমোশনের কারণে শপিফাই সাধারণ মানুষজনের কাছে পরিচিত হয়েছে। বাট শপিফাই এর সাথে ড্রপ শিপিং এর কোনো সম্পর্ক নাই। বলতে এরকম না যে এখন শপিফাইতে ড্রপ শিপিং বিজনেসই বেশি হয়, এরকম কিছুই না। মানে বড় বড় D2C ব্র্যান্ড, B2B ব্র্যান্ড সবাই এখন শপিফাই ইউজ করতেছে। যারা করে ডাইরেক্ট কাস্টমারের কাছে সেল করে, যারা বিজনেসের কাছে সেল করে। এবং এর মধ্যে আমরা বিশিষ্ট ইউটিউবার মিস্টার বিস্ট বা মেসির যে ড্রিঙ্কস এর ব্র্যান্ড আছে, এটাও শপিফাইতে হোস্ট করা। এরকম আপনি নানান ধরনের সেলিব্রিটিদের খুবই পরিচিত বিজনেস গুলা শপিফাইতে রান করা হয়। তো ড্রপ শিপিং এর বিষয়টা হইতেছে, ড্রপ শিপিং জাস্ট একটা কনসেপ্ট। এখন এই কনসেপ্ট দিয়ে আপনি একটা বিজনেস মডেল, একটা বিজনেস মডেল। জি জি জি, আপনি ওয়ার্ডপ্রেসে ওইটা দিয়ে ওয়েবসাইট বানাইতে পারবেন। তবে এটারে শপিফাই করছিল কি একেবারে ইজি করে দিছিল, ওভারঅল ইন্টিগ্রেশন সবকিছুরে খুব বেশি স্মুথ করছিল, যার কারণে এইটারে বেশিরভাগ মানুষ এটারে অ্যাডপ্ট করছে খুব ইজিলি। এবং পরে অন্যান্য প্ল্যাটফর্মরা এটা কপি করার চেষ্টা করছে অনেকেই, কিন্তু শপিফাইয়ের মতো জনপ্রিয় হইতে পারে নাই। বাট ওভারঅল এখন যদি আপনি বর্তমান 2025 সালে থিঙ্ক করেন বা 25 সালের ডাটা দেখেন, এখন শপিফাইতে ড্রপ শিপিং থেকে এস্টাবলিশড বিজনেসরা বেশি মুভ করতেছে। এটা হইতে পারে ওয়ার্ডপ্রেস থেকে শপিফাইতে চলে আসতেছে। হ্যাঁ, এইরকম অহরহ হইতেছে। বাংলাদেশেও গড়ের বাজার ওয়েবসাইট ছিল ওয়ার্ডপ্রেসে, এখন চলে আসছে শপিফাইতে অনেকদিন থেকেই। এরকম বাংলাদেশে অনেক ভালো ভালো ব্র্যান্ড ওয়েবসাইটও শপিফাইতে মেক করা। তো শপিফাই একটা ই কমার্স প্ল্যাটফর্ম। এখন আপনি এটা যেভাবে ইউজ করতে চান ওইভাবে আপনি ইউজ করতে পারবেন, এই ফ্লেক্সিবিলিটি আছে। এইটাই, মানে এটার সাথে আসলে ড্রপ শিপিং এর সম্পর্ক নাই। বাট ধরেন ওই ইউটিউবারদের দেখার কারণে বা ইনফ্লুয়েন্সারদের একটা ইনফ্লুয়েন্স এখানে অনেক বেশি। আচ্ছা 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 ভাইয়া, আমি যেহেতু আপনি নিজে অনেক ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে নিজে কাজ জেনে নিজে কাজ করছেন, এখন ধরেন আমাদের যারা অডিয়েন্স সবাই আপনার ধরেন ছোট ভাই, আপন ছোট ভাই, হ্যাঁ, ধরেন আপনার সাথে একটা কম্পিউটার কিনে দিলেন আপনি, আর বললেন যে এখন থেকে তোমার কাজ হবে, আমি যা যা টাস্ক দিব এই টাস্ক গুলো তুমি শেষ করবা, এবং তুমি আমার মতো আগামী 2-3 বছরে তুমি 500 অর্ডার কমপ্লিট করতে হবে তোমাকে। হ্যাঁ, তো এটার জন্য যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি আপনার আপন ছোট ভাইকে কিভাবে গাইড করতেন যে শপিফাই এর জন্য, বা ওরে বোঝানোর জন্য আপনি ওরে যেমনি বুঝাইতেন আমাদের এই বিষয়টা ঠিক এইভাবে একটু বুঝাই দেন যে শপিফাই এর জার্নিটা এইভাবে শুরু হয়, শপিফাই এই জিনিস, মানে শপিফাই টোটাল আদ্যবান্ত, যেহেতু আপনি অলরেডি একটা বিষয় বলছেন যে শপিফাই একটা মানে সিএমএস, ওয়ার্ডপ্রেস যেরকম একটা সিএমএস এরকম। তো ওয়ার্ডপ্রেস এর মধ্যে যে জিনিসগুলো আছে এটা থেকে শপিফাই এর কি ডিফারেন্স আছে, বা সরি আচ্ছা, তো মানে আপনি আমাদেরকে ওই জিনিসটা একটু বুঝাই দিবেন আর কি, যে আমরা যদি শুরু করতে চাই, মানে এখানে যারা অডিয়েন্স আছে যদি শপিফাই থেকে ক্যারিয়ার করতে চায়, সে কিভাবে আগাইলে মানে সে আগামী 2 বছরে বা আগামী 6 মাস 1 বছর পরে সে একটা অবস্থানে যেতে পারবে, মানে স্টেপ বাই স্টেপ আর কি। আচ্ছা, তো এখন যদি কেউ শপিফাইতে ক্যারিয়ার করতে চায়, মানে শপিফাইতে ক্যারিয়ার করতে শপিফাইতে ডিজাইনার অথবা ডেভেলপার হিসাবে, তো এখানে দুইটা পাথ থাকবে। একটা হইতেছে আপনি কোডিং জেনে এখানে ডেভেলপার হিসাবে আপনি সার্ভিস দেন বা ডেভেলপার হিসাবে কাজ করতেছেন। আরেকটা হইতেছে আমাদের মতো নন ডিজাইনার, মানে আমরা কোডের খুব বেসিক জানি কিন্তু আমরা কাজ করি থিম নিয়ে এবং পেজ বিল্ডার নিয়ে। যারা ওয়ার্ডপ্রেসে কাজ করছেন তারা এলিমেন্টর চিনেন, এরকম শপিফাইতে অনেক পেজ বিল্ডার আছে। ওয়ার্ডপ্রেসে ওইরকম অনেক থিম আছে, শপিফাইতে ওইরকম অনেক প্রিমেড থিম আছে।
ওয়ার্ডপ্রেসে অনেক প্লাগইন আছে যেগুলা দিয়ে ফাংশনালিটি এড করে, শপিফাইতে ওইটার অ্যাপস বলে যেটা দিয়ে ফাংশনালিটি এড করে। তো এখন যদি আমি জিনিসটার একটু বাক করে বলি, প্রথম স্টেপে বলি, যারা ধরেন আপনি কোডিং জানেন না, কোডিং আপনার কাছে অনেক হার্ড, আপনি নন কোডার হিসাবে শপিফাইতে ক্যারিয়ার করতে চান, তাইলে আমি কি গাইডলাইন দিব? আমি প্রথমে গাইডলাইন দিব, প্রথম কথা হচ্ছে আপনি একেবারে বেসিক ফাউন্ডেশনাল HTML CSS শিখবেন ওয়েবসাইটের, একেবারে বেসিক, মানে এই জিনিসটা কিভাবে কাজ করে, মানে এই জিনিসগুলা কি, মানে এইটার ওয়েবসাইটে এইটার রুলস কি, HTML CSS এইটার রুলস কি, কোনো অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট কোনো কিছু শিখতে হবে না। কারণ এটা না জানলে অনেকের অনেক ইস্যু হয়, মানে বেসিক বিষয়গুলো বুঝতে সমস্যা হয়, বা ছোট ছোট ইস্যুও অনেকে ফিক্স করতে পারে না। তো এই জিনিসটা আপনি ইজিলি ইউটিউবে গেলেই 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টার বাংলাদেশি প্লেলিস্টও পাবেন, ইংলিশও প্লেলিস্ট পাবেন। সো একটা যদি আপনি টপ টু বটম শেষ করতে পারেন তাহলে আপনি খুব ইজি ভাবে HTML CSS বুঝতে পারবেন, কোনো অ্যাডভান্স কোনো কিছু শেখা লাগবে না। এরপর আপনি শপিফাই ইকোসিস্টেমে আসবেন। শপিফাই ইকোসিস্টেম বলতে শপিফাই প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে। তো এটার জন্য আমার লার্ন উইথ জাহিনে আপনার প্রায় 40টা ভিডিওর একেবারে বিগিনার ফ্রেন্ডলি টিউটোরিয়াল দেওয়া আছে, ওইটা যদি দেখে আপনি প্র্যাকটিস করা শুরু করেন তাহলে শপিফাই ইকোসিস্টেম ইজিলি বুঝতে পারবেন। আমাদের এই ভিডিও বলতে কি, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে যে লিংকগুলা ভাই সাজেস্ট করবে, CSS শিখা বা HTML শিখা, মানে উনি যা যা সাজেস্ট করবে সবকিছু পাবেন আর কি। হ্যাঁ, আমরা এটা দিয়ে দিব আর কি। জি ভাই। আচ্ছা, তো এইভাবে আপনি ইকোসিস্টেমটা বুঝবেন। কারণ ধরেন আমরা ডিজাইনার হিসাবে যখন শিখবো শপিফাইতে, তো অনেকেই জিজ্ঞেস করে ভাই শপিফাইকে টাকা দিতে হবে কিনা, পে করে শেখা লাগবে কিনা। তো শপিফাইয়ে আপনি যদি ডিজাইনার বা ডেভেলপার হন, আপনি একটা পার্টনার্স অ্যাকাউন্ট খুলবেন, খুলে আনলিমিটেড ফ্রি প্র্যাকটিস করতে পারবেন, কোনো ধরনের পেমেন্ট কোনো কিছু করা লাগবে না। আর যারা বিজনেস ওনার ওরা তখন মেইন স্টোর খুলবে যেটাতে $19 $25 মান্থলি ফি দেওয়া লাগে। তো ওইখানে গিয়ে আপনি শপিফাইয়ের ইকোসিস্টেম বোঝার চেষ্টা করবেন যে একটা শপিফাই এর ভিতরে কি সেটিং থাকে, প্রোডাক্টস কি, কালেকশন কি, কেন কি করতে হয়, বা একটা বেসিক স্টোর কিভাবে সেট আপ করতে হয়। এবং এটা বোঝার অন্যতম একটা বিষয় হতেছে যে আপনি কয়েকটা ই-কমার্স ওয়েবসাইট ব্রাউজ করতে হবে। আমরা সবাই এখন কম বেশি অনলাইন শপিং করি, তো অনলাইন শপিং এ কি কি বিষয় থাকে, কি কি পেজ থাকে, এই ফ্লোটা আসলে কিভাবে কাজ করে। একজন কাস্টমার যখন একটা ওয়েবসাইটে ল্যান্ড করে সে কোথায় ক্লিক করে, এড টু কার্টে ক্লিক করার পর কোথায় যায়, তারপর কি কি ইনফরমেশন দেয়, ফোন নাম্বার, কুরিয়ার বা ক্যাশ অন ডেলিভারি, এই ধরনের অনেক বিষয় আছে। অনেক সময় আছে যে বিকাশ দিয়ে অ্যাডভান্স পেমেন্টের অপশনও থাকে। তো এই ওভারঅল বিষয়গুলো আপনার শপিফাই এর ভিতর আপনি এক্সপ্লোর করবেন, করে আপনি এইখান থেকে দুই একটা প্র্যাকটিস প্রজেক্ট করার চেষ্টা করবেন যে শপিফাই দিয়ে কোনো একটা ডেমো ওয়েবসাইট থেকে সেম জিনিস বা কাছাকাছি কোনো জিনিস আপনি থিম দিয়ে তৈরি করতে পারেন কিনা। এবং এরপর আপনার ঠিক করতে হবে যে এখন আপনি আসলে কোন টার্গেটে কাজ করবেন। অনেক সময় হইতে পারে যে যারা বিগিনার তাদের জন্য বেস্ট হইতেছে যে আপনি যদি শপিফাই শিকার পর লোকাল মার্কেটে সার্ভিস দেন। মনে করেন অনেকেই আছে লোকালি যাদের শপিফাই ডিজাইনের সার্ভিস দরকার, এই সময় কাস্টমার কোথায় পাবেন? এদেরকে পাবেন বিভিন্ন শপিফাই গ্রুপে, যেমন শপিফাই বাংলাদেশ, শপিফাই এক্সপার্ট বাংলাদেশ, বা আমার গ্রুপে, এরকম অনেক গ্রুপ আছে যেখানে ডিজাইনার লাগে, বা আমাদের মতো অনেকেই আছে যাদের ডিজাইনার লাগবে তার এক্সট্রা কাজ করানোর জন্য, বা ব্র্যান্ডেড ডিজাইনার লাগবে, এজেন্সি ডিজাইনার লাগবে। এই জায়গাগুলোতে আপনি এই ধরনের কাস্টমার পাবেন। কিন্তু নতুন হিসাবে সব থেকে বড় বাধাটা হইতেছে যে আপনার তো এক্সপিরিয়েন্স নাই বা পোর্টফোলিও নাই। এই কারণে এক দুইটা প্রজেক্ট করলে হবে না, আপনি নানান জিনিস ট্রাই করে, 2-3টা থিম ট্রাই করে, ডিজাইন লেআউট ট্রাই করে 3-4টা প্র্যাকটিস প্রজেক্ট খুব ভালো মানের ফিনিশিং সহ প্র্যাকটিস প্রজেক্ট তৈরি করতে হবে, যাতে ওইটা থেকে আপনি ছোট হইলেও কোনো কাজের একটা সুযোগ পান। তো এইটা হইতেছে আর কি স্টোর ডিজাইনের একটা ওভারঅল বিষয়। তারপর ধরেন আমাদের কোর্সেরও যদি কেউ মডিউল দেখে, ওইটারে যদি সামনে রেখেও প্র্যাকটিস করে, কোর্স যদি নাও কিনে, সেও বুঝবে যে জিনিসগুলো কিভাবে সাজানো হয়েছে। ধরেন আমাদের কোর্সে প্রথমে আমরা ওই ফ্রি থিম দিয়ে কিভাবে স্টোরটা ডিজাইন করতে হয়, এটার পুরো প্লেলিস্ট ভিডিও ইউটিউবে ফ্রিতে আছে। এরপর পেইড থিমে কি কি অপশন থাকে, যেগুলোর দাম $350, $70, $80, ওই ধরনের একটা থিম নিয়ে আপনি কাজ করবেন। এরপর শপিফাই এর কিছু অ্যাডভান্স বিষয় আছে যেগুলা না জানলে আপনার ভালো লেভেলের কাজ আপনি করতে পারবেন না। মেটা ফিল্ড, মেটা অবজেক্ট, বা বিভিন্ন শপিফাই অ্যাপের কাজ, যেমন একটা শপিফাইতে কাস্টমার কিভাবে রিভিউ দিবে, একটা শপিফাইতে কিভাবে বান্ডল বানাবেন, কিভাবে আপনি একটা আপসেল, ফ্রিকুয়েন্টলি বট টুগেদার, এই ধরনের বিভিন্ন যে ই-কমার্সের কনসেপ্ট আছে ওইগুলা কিভাবে অ্যাড করবেন, বা ক্যাশ অন ডেলিভারির ফর্ম কিভাবে অ্যাড করবেন, এই জিনিসগুলো ওভারঅল আপনার 10-12টা বিষয়ে একটা আইডিয়া থাকতে হবে যে ক্লায়েন্ট এই জিনিসটায়, আমি এই জিনিসটা এই অ্যাপ বা প্লাগইন দিয়ে এটার ফুলফিলমেন্ট করতে পারবো। তো ওই জিনিসগুলা আপনারে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝতে হেল্প করবে। তার পাশাপাশি আপনি
কমিউনিটিতে যখন নেটওয়ার্ক করবেন, আরো যারা কাজ করে এদের থেকেও জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, শিখার চেষ্টা করবেন যে তারা কি কাজ ডেলিভারি দিতেছে, বা তাদের পোর্টফোলিও দেখবেন। ধরেন একটা কেউ একজন জব পোস্ট দিল, দিয়ে বলে যে ডিজাইনার লাগবে, ওইখানে কিন্তু যারা অলরেডি কাজ করতেছে এরাই ওদের পোর্টফোলিও শেয়ার করে, ওরা কি রিসেন্ট প্রজেক্ট করছে ওইগুলা শেয়ার করে। তার মানে ওইটা একটা ক্লায়েন্টের কাজ। তো ক্লায়েন্টের কাজটা দেখে আপনি ওইটারে খুঁজে খুঁজে দেখার চেষ্টা করবেন এখানে কোন ফিচার আপনি বানাইতে পারেন না, বা কোন ফিচারটা এখানে আছে যেটা আপনার কাছে পরিচিত মনে হইতেছে না। এইভাবে ব্রেইন স্টর্মিং করবেন। এবং মাসল মেমোরি বলে একটা জিনিস আছে, যে সাথে সাথে যাতে আপনার ক্লিক করে যে এই জিনিসটা হয়তো শপিফাইতে এইভাবে বানানো। এই ওভারঅল কনসেপ্ট গুলা স্টোর ডিজাইনের ফাংশনালিটির আপনার ক্লিয়ার হইতে হবে, তাহলে আপনি লোকালি অনেক প্রজেক্ট পাইতে পারেন। এবং এরপর ওই স্কিল দিয়ে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে শপিফাই স্টোর ডিজাইনের সার্ভিস প্রোভাইডার হিসেবে ট্রাই করতে পারেন, ড্রপ শিপিং স্টোর, তারপর ক্লোথিং স্টোর, যে কোনো ধরনের শপিফাই ওয়েবসাইট। এখন এরপরে আরেকটা স্টেপ থাকে যেটা হইতেছে একটু অ্যাডভান্স, সেটা হইতেছে পেজ বিল্ডারের কাজ। ধরেন আপনি এখন যতক্ষণ বললাম এটা হইতেছে থিম দিয়ে কাস্টমাইজ করে কাজ, মানে শপিফাইতে বিভিন্ন থিম আছে, ফ্রি হোক বা পেইড হোক, যেটাই আপনার ক্লায়েন্ট বলে ওইটারে কাস্টমাইজ করে অ্যাপ দিয়ে বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করা। আর এছাড়া আরেকটা কাজ হইতেছে কাস্টম পেজ বিল্ড করা, যেটারই আমি 400-500 কাজ করছি। এটা হচ্ছে ক্লায়েন্ট বিভিন্ন ক্যাম্পেইনের জন্য যেটা থিম দিয়ে অনেক লিমিটেশন থাকে, ওইটা করা যায় না, ওইটা পেজ বিল্ডার দিয়ে ক্লায়েন্ট করে। কারণ কোডার হায়ার করলে দেখা যায় যে অনেক বাজেট লাগে এবং টাইম লাগে, কিন্তু পেজ বিল্ডার দিয়ে অনেক লং পেজ 1-2 দিনে শেষ করা যায়। তো এই ধরনের অনেক পেজ বিল্ডার শপিফাইতে আছে, জেম পেজেস, পেজ ফ্লাই, রেপলো। তো এগুলো আপনি মার্কেট ডিমান্ড অনুযায়ী 1 থেকে 2টা খুব ভালোভাবে শিখবেন, কারণ এইগুলা শিখলে মার্কেট প্লেস প্লাস লোকালি অনেক কাজ পাওয়া যায়। তো এইটা হবে আপনার পাথ। এবং এইখানে সব থেকে জরুরি বিষয় হচ্ছে যে প্রতিটা জিনিস ইমপ্লিমেন্ট করার পাশাপাশি আপনি আপনার একটা নেটওয়ার্কিং তৈরি করবেন, একটা সোশ্যাল মিডিয়া তৈরি করবেন ফেসবুকে, যাতে আপনাকে আপনার ওই কাজের জন্য একটা সার্কেল অফ মানুষজন চিনে। কারণ আমরা দেখা যায় যে সবাই ওই মার্কেট প্লেসের আশায় বসে থাকি, এবং এখন মার্কেট প্লেসে একটা পজিশন তৈরি করা অনেক টাফ হয়ে গেছে ওভারঅল। আপওয়ার্ক হোক বা ফাইবার হোক, ফাইবারের অবস্থা আরো খারাপ। তো আপওয়ার্কের তো ইনভেস্টও করতে হয়, জি ইনভাইটও কিনতে হয়, বা অনেক ইনভেস্টমেন্ট আছে। জি তো এই কারণে এই মার্কেট প্লেস গুলা অনেক কঠিন হয়ে গেছে। তারপর বিগিনার তাদের অনেক কমিউনিকেশনের প্রবলেম থাকে। সো আপনি যদি লোকালি কাজ করেন ওই জিনিসটা আপনার কনফিডেন্স গেইন করতে হেল্প করবে, যে আপনি যদি কিছু কাজ 5টা-10টা প্রজেক্ট করেন রিয়েল ক্লায়েন্টের, ওইটাই আপনার সামনে একটা কনফিডেন্স দিবে, বা ওইটা দিয়ে আপনি ভালো প্রজেক্ট করে নামাইতে পারবেন। তো এইভাবে আর কি আপনারে ওভারঅল লাগাইতে হবে। আচ্ছা ভাই, আমি আরেকটু জিনিস এড করি, বা আরেকটু জিনিস একটু জানতে চাই। তো শপিফাইটা কি যে কানাডিয়ান কোম্পানি বলছেন, তারা কি শুধুমাত্র ই কমার্স যারা করবে, মানে যারা প্রোডাক্ট বেচবে, এদেরকে টার্গেট করে এটা কি বানাইছে? জি, এখানে ধরেন এইটার তো মেইন টার্গেট কাস্টমার হইতেছে যারা ই কমার্স বিজনেস করবে। এখানে ধরেন ওয়ার্ডপ্রেসে তো আমরা বিজনেস ওয়েবসাইট বানাই, রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাই, বুকিং ওয়েবসাইট বানাই, অনেক ব্লগ ওয়েবসাইট বানাই। তো এইটা শপিফাইতে এরকম না যে আপনি বানাইতে পারবেন না, বাট এটা মেক সেন্স করে না, কারণ শপিফাইয়ের যে কস্ট ওইটা দিয়ে ধরেন একজনের ক্লিনিং সার্ভিস কোম্পানি আছে, ও $25 মাসে দিয়ে ওই ক্লিনিং কোম্পানির ওয়েবসাইট দিয়ে কি করবে? কারণ এই ধরনের ওয়েবসাইটের মেইন পারপাসই তো থাকে লিডটা কালেক্ট করা, ওরে ফোন দিবে অথবা কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করবে, ও কল দিয়ে ওই সার্ভিসটা দিয়ে আসবে, ওই এরকমই। তো এটা শপিফাইতে এই যে কস্টিং, এটার কারণে শপিফাই এই বিজনেসে ফিট হয় না। বাট এই শপিফাই থেকে এখানে কোনো লিমিটেশন নাই যে ক্লিনিং কোম্পানি ওয়েবসাইট বানাইলে বানাইতে পারবে না, এরকম কিছুই নাই। বানাইতে পারবে, ফরম্যাট করতে পারবে, ওয়ার্ডপ্রেসে এরকম ডিজাইন সবকিছু করতে পারবে, এটা নো প্রবলেম। বাট এইটা টার্গেট কাস্টমার এরা না, যার কারণে মানুষজন কষ্টের কারণে ওভারঅল সবকিছুর কারণে এই ধরনের ওয়েবসাইট গুলা শপিফাইতে বানানো হয় না। আচ্ছা, আরেকটা ভাইয়া, আপনি বলছেন যে যেমন যারা কোডিং করে আর কি, হ্যাঁ, অথবা এখানে 2 ধরনের হইতে পারে, যে কোডিং করতেছে, যেমন আমরা যদি একটু ওয়ার্ডপ্রেসের সাথে চিন্তা করি, যারা কোডার্স আছে তারা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন থিম ডেভেলপ করে, বিভিন্ন প্লাগইন ডেভেলপ করে। সো এখানে শপিফাইতেও কি এরকম থিম প্লাগইন এরকম ডেভেলপ করা যায়, বা শপিফাইতে করা যায়? শপিফাইতে এটা আমি যেটা প্রথম পার্ট বললাম, যে যারা ডিজাইনার তাদের জন্য, মানে নন কোডিং ডিজাইনার। এখন যদি ডেভেলপারের কথা বলি, ডেভেলপারে হিসাবে কাজ করতে হলে আপনি ওই HTML CSS জাভাস্ক্রিপ্ট পর্যন্ত খুব ভালোভাবে শিখতে হবে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যারা বলে আর কি। তো এরা
এসে শপিফাইতে কি করবে, শপিফাইতে ধরেন ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট আছে, এমন একটা সেকশন বানাইতে হবে, অথবা ক্লায়েন্টের একটা ফিগমা ডিজাইন আছে, একটা ইউআই বানাইছে ক্লায়েন্ট, যেখান থেকে ওইটার একটা শপিফাই ওয়েবসাইটে কনভার্ট করতে হবে। তো এই ধরনের কাজ কোনো ইউনিক ডিজাইন কোনো থিমে কোনো সময় কোনো থিম দিয়ে বানানো যায় না, কারণ থিম তো একটা স্ট্রাকচার দেওয়া, একটা রেডিমেড স্ট্রাকচার দেওয়া, যেটারে আপনি শুধু ইমেজ টেক্সট এগুলো এডিট করতে পারবেন, ওইটারে আপনার মন মতো সবকিছু দিতে পারবেন না। তো ওইখানেই টিম ডেভেলপাররা কাজ করে, কাস্টম সেকশন বানায়, ওনারা কাস্টম থিম ডেভেলপ করে দেয়। এখন ওই টিম হইতে পারে আপনি ক্লায়েন্টের জন্য ডেভেলপ করতেছেন, অথবা টিম ফরেস্ট মার্কেটের জন্য ডেভেলপ করতেছেন এইরকম, বা আপনি কোনো এজেন্সির পার্ট হিসাবে কাজ করতেছেন। আমরা যেরকম পেজ বিল্ডার দিয়ে ল্যান্ডিং পেজ বানাই, বা পেজ বিল্ডার দিয়ে বিভিন্ন পেজগুলা বিল্ড করি ক্লায়েন্টের হলিডে ক্যাম্পেইনে, ওই জিনিসটা আপনি ডেভেলপার হিসাবে করতেছেন, কোড দিয়ে করতেছেন। কারণ ক্লায়েন্টরা একটু স্কেল করার পর সবাই চায় যে ওরা ডেভেলপমেন্টে ফোকাস করবে, এই পেজ বিল্ডার এগুলো অনেকেই ইউজ করা বাদ দিতে চায়, কারণ দেখা যায় যে ওই স্পিড ইস্যু এগুলা থাকে অনেক ক্ষেত্রে, আর কস্টিং করে একটা বিষয় আছে। কারণ ওই পেজ বিল্ডার অ্যাপ যেগুলা ওইগুলা মান্থলি বেসিসে পে করতে হয়, পেজ বিল্ডারের উপর নির্ভর করে 24, 29, $100, $119 পর্যন্ত পেজ বিল্ডার আছে। তো এটা এক এক ব্র্যান্ডের এক এক ধরনের ইচ্ছা। তো ওই হিসাবে আপনি এখানে থিম ডেভেলপার হিসাবে একটা ভালো সার্ভিস দিতে পারবেন, বা ভালো একটা ক্যারিয়ার করতে পারবেন, এবং এখানে কম্পিটিশন অনেক কম। আর ওয়ার্ডপ্রেসে আছে প্লাগইন ডেভেলপার, শপিফাইতে আছে অ্যাপ ডেভেলপার, বাট ওইটা মানে ওয়ার্ডপ্রেসের সাথে খুব একটা ম্যাচ করে না, কারণ শপিফাই এর অ্যাপগুলা আর একটু অ্যাডভান্স বলা যায়, বা এইরকম না যে একটা অ্যাপে একটা ফাংশন নাই ওইটা আপনি অ্যাড করতে পারবেন, কারণ সোর্স কোড নাই কোনো অ্যাপের শপিফাই এর। ওয়ার্ডপ্রেসে পুরো প্লাগইনের সোর্স কোড পাওয়া যায়, আপনি এলিমেন্টর দিয়ে এডিট করে যে কোনো কিছু করতে পারবেন, লাইসেন্স ও ডিসেবল করে দিতে পারবেন, কারণ সবকিছু ওপেন সোর্স। শপিফাই এর অ্যাপগুলা শুধু আপনি ইন্টারফেসে ইউজ করতে পারবেন, তার কোনো কোড, তারে কোনো কাস্টমাইজেশন, কোথাও অন্য কোথাও ইন্টিগ্রেশন কোনো কিছুই ওই ডেভেলপার বা ওই অ্যাপের মালিকরা আপনারে দিবে না, কারণ সবাই যেহেতু এটা ওপেন সোর্স না, সবার কাছে সবারটার অ্যাক্সেস থাকে। তো ওই হিসাবে এখানে আপনি, আমি বলতে যাচ্ছিলাম ওই ওয়ার্ডপ্রেসে যেরকম প্লাগইনস বলা হয়, শপিফাইতে ওইটারে অ্যাপস বলা হচ্ছে, তাই তো? অ্যাপস বলা হয়, জি। এখন কেউ একজন ডেভেলপিং শিখে বা কোড শিখে, সে কি শপিফাইয়ের জন্য আলাদা অ্যাপ এরকম তৈরি করতে পারবে যেরকম ওয়ার্ডপ্রেসের জন্য তৈরি করা যায়? জি জি, করতে পারবে। এরকম বাংলাদেশি অনেক অ্যাপ কোম্পানি আছে, অথবা ওই ধরনের অ্যাপ কোম্পানিতে উনি জবও করতে পারবে ডেভেলপার হিসেবে। তবে ওইটা হয়ে যাবে তখন ব্যাক এন্ড ডেভেলপমেন্ট জানতে হবে। থিম ডেভেলপমেন্টটা আপনি শুধু ফ্রন্ট এন্ড দিয়ে করতে পারবেন, আর অ্যাপ ডেভেলপমেন্ট করতে হইলে ওই পাইথন, জেঙ্গো এই টাইপের, বা লারাবেল, পিএইচপি লারাবেল ওইগুলা জানতে হবে। সো ওইটা আরেকটা ক্যারিয়ার পাথ। জি, আরেকটা ক্যারিয়ার পাথ। এখানে আমরা আসলে মূল ফোকাস করতেছি আসলে যে এগুলা দিয়ে কি কি করা যায়, কিন্তু বিষয়টা হলো যে এটা তো মহাসমুদ্র, আমাকে তো যে কোনো একটা পাথ ধরতে হবে আর কি। ধরেন ভাই বলতেছিল যে থিম কাস্টমাইজেশন, শপিফাই এর থিম কাস্টমাইজেশন, এটা দিয়ে অনেকে কাজ করছে। আবার ভাই যে কাজ করছে সেটা হচ্ছে যে উনি হয়তো বা কোন একটা পেজ, হ্যাঁ, কাস্টমলি আপনি যেটা করছেন পেজ বিল্ডার দিয়ে আপনি কাজ করছেন, হ্যাঁ, তো এই ধরনের কাজও করা যায়। তো আমরা যদি একটু মানে একটু ওয়ার্ডপ্রেসের মতো যদি চিন্তা করি, যারা ওই যে থিম কাস্টমাইজেশন করে এদেরকে আমরা ওয়েব ডিজাইনার বলি, হ্যাঁ, এটা অন্য অ্যাপ দিয়েও করা যায়। সো এইখানেও আপনার ডেভেলপিং এর একটা পাথ আছে, আবার কাস্টমাইজেশনের একটা পাথ আছে, তাই তো? জি 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 জি, ডিজাইনার হিসাবে আপনার কিছু কাজ আছে, ডেভেলপার হিসাবে আপনার কিছু কাজ আছে। তো আপনি তো ওই যে ছোট ভাই, তো আপনার ছোট ভাই এখানে সব, এখন আপনি আপনার ছোট ভাইরে কি সাজেস্ট করতেছেন যে ভাই তুমি আগে এটা শিখো, এটা শিখলে তুমি পরবর্তীতে ওইটা তো যাইতে পারবা, তুমি এটা দিয়ে শুরু করো, মানে এটা কিভাবে শুরু করবে আপনি? এটা হচ্ছে আপনি যদি শুধু ধরেন আপনি একটা কম সময়ে শুরু করতে চাইতেছেন, তাহলে আপনি ডিজাইনারের পার্টটা চুজ করবেন, কারণ এই থিম ডেভেলপমেন্ট বা এটাতে একটু টাইম লাগবে স্বাভাবিকভাবে, যেহেতু এটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, এখানে কোডিং এর অনেক বিষয় আছে। এই কোডিং শিখতেও তো আপনার 3 থেকে 6 মাস সময় লাগতে পারে, কারণ এখানে পুরোপুরি বিষয়টা বুঝতে হবে, এরপর ওইটারে শপিফাই ইকোসিস্টেমে অ্যাডপ্ট করতে হবে। এবং এখানে মানে পার্সন অনুযায়ী ভাই এটারে সাজেশনটা বেরি করে। ধরেন একজন 16 বছরের একজন ছেলে, আমার ছোট ভাই, হ্যাঁ, এই মাত্র এসএসসি দিছে, সামনে এইচএসসি দিবে,
ঠিক আছে, ওর লাইফ নিয়ে কোনো একটা ধরেন প্রেসারে নাই যে ফ্যামিলিরে ক্যারি করতে হবে। তো ও যদি 2 বছরই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখে শপিফাই ডেভেলপমেন্টে আসে তাহলে নো প্রবলেম। বাট একজন মানুষ ধরেন 30 হয়ে গেছে বয়স উনার, আমাদের অনেক স্টুডেন্ট আছে অনেক অনেক এইজের, তো এখন উনি যদি আসলে এই ডেভেলপমেন্টের দিকে যায় তাহলে এটা ওনার জন্য কঠিন। আবার অনেকেই আছে ধরেন মান স্টাক এই ধরনের শিখছে অনেক কিছু, রিয়েক্ট, এক্সপ্রেস, এইগুলা মঙ্গো, এই ধরনের অনেক জিনিসপত্র শিখছে, তো তারা কিন্তু ইজিলি এই ধরনের শপিফাই ডেভেলপমেন্ট বা থিম ডেভেলপমেন্টে খুব ইজিলি আসতে পারবে, কারণ ও কোর প্রোগ্রামিং বা ডেভেলপমেন্ট ভালো করেই জানে, শুধু এটারে শপিফাইতে কনভার্ট করবে। যেটা আমি অনেক ডেভেলপার ভাই আমার পরিচিত আছেন তাদের সাথে আমি কথা বলছি, সবাই একই কথা বলেন যে ভাই এখানে আপনি আগে থেকে কোডিং জানলে ওইটা হতে পারে আপনি পিএইচপি ডেভেলপার, লারাভেল ডেভেলপার, শপিফাইতে এটারে কনভার্ট করা খুবই ইজি। মানে এইরকম না যে আর অন্য কোনো কিছু একটা শিখতে হয় শপিফাই এর জন্য, এরকম কিছু না। শপিফাই তার টেমপ্লেটিং ল্যাঙ্গুয়েজ আছে, ডকুমেন্টেশন আছে, ওই অনুযায়ী আপনি শিখলে খুব ইজিলি এখানে অ্যাডপ্ট করতে পারে আর কি ডেভেলপাররা। বাট ডিজাইনার হইতেছে বিষয়টা ম্যাক্সিমাম বিগিনারদের জন্য, যাদের কনফিউশন আছে বা কনফিডেন্স নাই বা ব্যাকগ্রাউন্ড নাই কোনো কিছু, তাদের জন্য এই ডিজাইনার পার্টটা হইতেছে বেস্ট। এইভাবে আর কি আগানো উচিত। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা আমি আরেকটা মানে এখান থেকে বের হয়ে আমি যদি একটু চিন্তা করি, আমি ধরেন মোবাইলটা বের করে আর সকালবেলা আমি মোবাইল স্ক্রল করতেছি, তখন আমার সামনে আসছে যে অনলাইন ইনকাম করতেছে, মানে তার যে সে যে ঘুম থেকে উঠতেছে ওইটার একটা ভিডিও করছে, তারপরে প্রথমে কফিটা খাইলো, তারপরে ধরেন একটু জিমে গেল, তারপরে গাড়িটা নিয়ে একটু বের হইলো, মানে একটা লাক্সারিয়াস একটা লাইফ লিড করতেছে, মানে এরকম একটা 1 মিনিটের ভিতরে এরকম একটা জীবন দেখতে পাই আর কি আমরা। তো একজন ফ্রিল্যান্সারের জীবন কি এরকমই? এইটা তো ভাই নির্ভর করে, ধরেন এখন আপনি আমি একটা কাজ করতে করতে 5 বছর কাজ, 6 বছর, 10 বছর কাজ করে একটা এজেন্সি বানাইছি, প্রতিটা জিনিস অটোমেটেড রিমোটলি চলে আমার, তো আসলেই তখন আমার লাইফে এরকম। বাট যখন কেউ ফাউন্ডেশন বানাইছে, কারো লাইফে এত রিল্যাক্সিং ছিল না। ধরেন ফ্রিল্যান্সিংটা যেভাবে প্রমোট করা হয় যে স্বাধীন লাইফ, ইচ্ছা মতো কাজ নিব, ক্লায়েন্টের ভালো লাগলে কাজ নিব, ভালো না লাগলে না করে দিব, তো এইভাবে কাজ করে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এ স্ট্রং পজিশন বানাইতে পারবেন না। কারণ এখানে যদি আপনি দেখেন আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি এবং আমাদের অ্যাডভান্টেজটা কি, যে আমরা চিপ রেটে কাজ করতে পারি, এটা হইতেছে ইনিশিয়াল অ্যাডভান্টেজ। এখন এর মানে এই না যে বাংলাদেশ থেকে ভালো ভালো এজেন্সি হইতেছে না, ওয়ার্ল্ড ক্লাস এজেন্সি হইতেছে, এটা হইতে পারে ডিজাইন ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, সবকিছুর বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি আছে, সাস কোম্পানি সবকিছুই আছে। বাট আমি আর কি জেনারেল পাবলিকদের কথা বলতেছি, ফ্রিল্যান্সিং প্রমোট করার বা ফ্রিল্যান্সিং বাংলাদেশে হিট হওয়ার কারণই হইতেছে যে বাইরের দেশের মানুষজনের আওয়ারলি বেসিসে কম দামে এখানে 5 ভাগের 10 ভাগের 1 ভাগ প্রাইস দিয়ে একজন ওয়ার্কার দরকার, কাজ করার মানুষ দরকার, একজন স্কিল মানুষ দরকার। এই কারণে এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলো ওরা বানাইছে। আর ওরা কি করে, ওরা ওইখান থেকে কমিশন নিয়ে নিয়ে $1 মিলিয়ন কোম্পানি বানায়। বাট ইনিশিয়ালি কিন্তু এইরকম লাইফ আপনি কোনোভাবেই লিড করতে পারবেন না। আপনার গাড়ি তো কিনবেনই আপনি ফ্রিল্যান্সিং করে, তাইলে গাড়িতে রাইড দিবেন সকালে ঘুম থেকে উঠে, বা আইফোন চালাবেন, অ্যাপল ওয়াচ, এই যে লাক্সারিয়াস লাইফ, এটা তো প্রথম দিন বা প্রথম বছর এটা তো পসিবলই না। বাট টাইম টু টাইম অবশ্যই হবে। এরকম ভাই ব্রাদার্স আমাদের অভাব নাই, যারা খুবই ভালো আলহামদুলিল্লাহ ভালো লাইফ লিড করতেছে, ভালো ভালো অফিস আছে, মানে হাই ফাই অফিস, এগুলার সাথে বিদেশের সাথে ওইগুলার পার্থক্য করা যায় না। বাট একটা টাইম পর হবে, মানে ইনিশিয়ালি এটা হবে। সিলেটেরই অনেকগুলো স্টার্টআপ আছে আমাদের, যেমন ডোরিক থেকে শুরু করে আপনার অফিস স্পেস এরকম, তারপরে আপনার ওথ ল্যাব, তারপর আমার একটা ফ্রেন্ড আছে ওরিক্স নামে একটা ইয়ে চালায়, সে ইউএক্স ইউআই ডিজাইনার। তার লাইফ লিড, সে দুবাইতে, তার মানে আমি দেখি আর কি, সে দুবাইতে ট্যুর দিতেছে, সে যেখানে চাচ্ছে ওইখানে ট্যুর দিচ্ছে। কিন্তু উনার ইনিশিয়াল লাইফ তো এরকম ছিল না, উনার ইনিশিয়াল লাইফ তো এরকম ছিল না, মানে উনি যখন কোম্পানিটা বানাইছে অনেক পরিশ্রম করছে স্বাভাবিকভাবেই। ধরেন ভাই একটা পত্র পত্রিকাতে একটা কিছু কলাম আসে যে সফল মানুষের 60টি অভ্যাস, তো এর মাঝে একটা লেখা থাকে যে উনি ব্ল্যাক কফি খায়, মনে করেন বিল গেটস বা মার্ক জুকারবার্গ, এখন 1 টাকাও ইনকাম করে না, ওই লোক ব্ল্যাক কফি খেয়ে যদি টাকা নষ্ট করে তাহলে তো কোনোদিন সফল হইতে পারবে না। এখন ওরা সফল হইছে বলে এখন ওর ব্ল্যাক কফি খাওয়াটাও একটা পত্রিকাতে ছাপানো হয় যে ব্ল্যাক কফি খায়, এই কারণে সফল মানুষের
অভ্যাসের একটা হইতেছে ব্ল্যাক কফি খাওয়া, বাট ওইটা ব্ল্যাক কফি খেয়ে আপনি সফল হইতে পারবেন না, ঠিক আছে? কারণ ওরা ইনিশিয়ালি যখন এই কোম্পানি বা বেসমেন্ট বানাইছে, ওরাও 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা এখানে পরিশ্রম দিছে। আচ্ছা ভাই, আরেকটা কমন প্রশ্ন, সেটা সবাই মানে করবে আপনাকে পাইলেই, যে ভাই এআই আসার পরে আপনার চাকরি কি খাইছিনি? এটা যদি জিজ্ঞেস করে কেউ আর কি। এআই এর বিষয়টা হইতেছে এটা খুবই কমপ্লেক্স, মানে একটু ধরেন আমাদের সেক্টরের কথাই যদি ধরি, আমরা যে স্টোর ডিজাইন বা ল্যান্ডিং পেজে কাজ করি, যখন চ্যাট জিপিটি ছিল না, তখন ক্লায়েন্টরে ওই কন্টেন্ট গুলা দেওয়া লাগতো। মনে করেন একটা প্রোডাক্টের একটা ডেসক্রিপশন, ওইটার একটা সার্ভিস বা গিগ ফাইবারে লাখ লাখ গিগ ছিল, 15-20টা করে কিউইতে থাকতো, ওই গিগ গুলা সব ডেড গত চ্যাট জিপিটি আসার পর। আরেকটা সার্ভিস ছিল প্রোডাক্ট রিসার্চ। তো প্রোডাক্ট রিসার্চ বলতে কি, যে বিভিন্ন ম্যাট্রিক্স রে ফিল্টার করে একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করে দেওয়া। তো এআই আসার পর, এআই ডেভেলপ হওয়ার পর বিভিন্ন টুল বের হয়ে গেছে যেগুলা ডাটা স্ক্রেপ করে সবথেকে এঙ্গেজমেন্ট পাওয়া ভিডিও এডস বা প্রোডাক্টের এডস গুলা টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে একসাথে দেখায় দেয়। তো ওই ধরনের সার্ভিসও ডেড হয়ে গেছে, ঠিক আছে? তো এখন এআই কাদের রিপ্লেস করতেছে? যেই কাজ সব থেকে লো লেভেল কাজ এবং যেই কাজে কোনো ধরনের স্ট্র্যাটেজির প্রয়োজন হয় না, যে কোনো ধরনের পরিকল্পনার প্রয়োজন হয় না, যে একজন বিজনেস অনুযায়ী যে একটা সাজেশন দেওয়া, বা আপনি একজন কনসালটেন্ট, আপনি কিন্তু একজন সার্ভিস প্রোভাইডার না হয়ে যদি আপনি একটা বিজনেসের কনসালটেন্ট হন, ওরে কিন্তু রিপ্লেস করা যাবে না, কারণ ও বিভিন্ন সময় বিভিন্ন ডাটা নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ওই ওয়েবসাইটে বিভিন্ন সাজেশনের ইমপ্রুভমেন্ট দিবে। তো এইভাবে যদি চিন্তা করেন যে আমি এমন কাজ শিখবো যেটা ধরেন, অনেকেই বলে এটা যে ভাই এমন কোনো কাজ থাকলে বলেন যেটা আগামী 5-10 বছর চলবে। তো এখন এআই এর এই যুগে এরকম কাজ বলতে কিছু নাই। এটা কনসিস্টেন্টলি আপনি বেসমেন্ট ক্লিয়ার রাখতে হবে এবং সবাইরে সবার মতো করে জায়গা থেকে প্ল্যান করতে হবে যে কোনটা ইন ফিউচার ধরেন সাস্টেইন করবে, বা পৃথিবীটা আসলে কোন দিকে যাইতেছে, এআইটা কোন দিকে যাচ্ছে, কি কি ডেভেলপমেন্ট হইতেছে, সবসময় আপডেটেড থাকতে হবে। এই কারণে বর্তমানে টেক ফিল্ড খুবই চ্যালেঞ্জিং একটা ফিল্ড। এইটা গ্রাফিক ডিজাইনার বলেন তাদেরও মাথা নষ্ট, ভিডিও এডিটর বলেন তারও মাথা নষ্ট, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওর জন্য ডেইলি টুল বের হইতেছে, ভাইব কোডিং, কত কিছু, ওরাও ভাবতেছে ওদেরও চাকরি চলে যাবে। সো এইরকম এই ফিল্ডে এখন চ্যালেঞ্জ অনেক বেশি, কিন্তু আমাদের জব এখনো আছে, বাট ইন ফিউচার এইটাও চ্যালেঞ্জের মুখে পড়বে, এই ধরনের কাজগুলা, ধরেন ল্যান্ডিং পেজ ডিজাইন, এই ধরনের কাজগুলা। মানে এআই যেভাবে আগাচ্ছে এভাবে আর কি। তবে জি কারণ যত ডাটা আসতে থাকবে, তত এআই যত ট্রেন হইতে থাকবে, এআই তখন মানুষের থেকে বেশি এফিশিয়েন্ট সার্ভিস দিতে পারবে। তো বিষয়টা হলো যে রিজিকের মালিক তো আল্লাহ, মানে আমাদেরকে তো ভয় পাইলে হবে না। তো নিজেকে আপডেট করতে পারলে, নিজেকে যদি ওইভাবে আমরা তৈরি করতে পারি, সেক্ষেত্রে হয়তোবা আমরা হয়তো বেঁচে যেতে পারি আর কি। সো মানে আপনি আসেন, এখনো পর্যন্ত যেহেতু মানে কাজ হচ্ছে, সো আমরা ইনিশিয়ালি শুরু করি, এবং এইটাতে যেমন একটা এআই আসার পরে ওইটারে ট্রেন আপ করার জন্য বা ওইটারে ইনপুট দেওয়ার জন্য তো মানুষ লাগবে। সো আপনি যদি এখন মানে ধরেন মনে করেন যে গাড়ি চালায় না, তার সাথে কি স্টিয়ারিং দেওয়া যাবে? যে কোড পারবে, যে এআই কে প্রপারলি ইউজ করতে পারবে, সেই তো এখানে এআই কে চালাবে, তাই না? এটা তো আর এরকম না যে যে কি আপনার এআই অটোমেটিক্যালি সব করে দিচ্ছে, মানুষ ঘুমায় রয়েছে, এরকম তো কিছু না। তো বিষয়টা হলো যে এআই যত আসবে তত কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা মনে করি যে মানে কিছু মানুষ ক্ষতির সম্মুখীন হবে, আবার কিছু সম্ভাবনাও তৈরি হবে। ওই সম্ভাবনা গুলাকে আমাদেরকে কোপ আপ করতে হবে আর কি, তাইলে কেবল আমরা এই ইয়ে থেকে বেঁচে যেতে পারি আর কি। তো যাই হোক, আমরা অনেক কথা বললাম। তো ভাইয়া আমি লাস্ট একটা, বা আমরা যদি একটু ইয়ের দিকে যাই, যে আসলে আলটিমেটলি কোভিড এর পরে মানুষ ঘরবন্দি হয়েছে সারা পৃথিবী ব্যাপী, এবং ওই সময়টাতে মানুষ অনেক চাকরি হারাইছে, এই সেক্টর গুলাতে আসছে, ফ্রিল্যান্সিং বলেন, মানে অনলাইনে যা যা করা যায় এগুলাতে আসছে। এবং বাংলাদেশে এর ব্যতিক্রম না। বাংলাদেশে যেহেতু ভাই একটু আগে বলছে যে চিপ রেটে কাজ করাইতে পারে, সো হাজার 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 মানুষ যখন বেকার হয়েছে, তখন মানুষ কি করছে, ওই যে আপনার ধরেন ইউটিউবে কিছু ভিডিও দেখছে, যে কিছু কিছু কাজ শিখছে, তারপরে নিজেই মেন্টর হয়ে গেছে। তো মানে এই সেক্টরটা কিন্তু এইভাবে ইয়ে হচ্ছে, এবং আমরা বড় বড় যারা মেন্টর আছে, এদের
ব্যাক এন্ডে গেলেও অনেক কিছু ফাঁস হচ্ছে যে সে নিজে কোনো বিজনেস করতেছে না, কিন্তু বিজনেসের কোর্স খুলে বসছে, মানে এরকম একটা অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে। সো সেই ক্ষেত্রে একজন নতুন যে আছে, যে ফ্রিল্যান্সিং এর প্রতি, যে ফ্রিল্যান্সিং এ লাখ টাকা মাইরা চলে গেছে, বা এই কন্টেন্ট ক্রিয়েটর মানে মানে আপনার এইভাবে অধপতনের শিকার হয়েছে, বা উনি এই অধপতনের দিকে চলে গেছে। আমরা বড় বড় অনেক কিছু কন্টেন্ট, আমি কারো নাম ধরতেছি না, আমি দেখছি আর কি, যে একটা অবিশ্বাসের জায়গা, বা যারা আসলেই ভালো মেন্টরিং করতেছে, বা যারা আসলেই মানুষকে গাইডলাইন করতেছে, এই যে এআই আসার পরে শর্ট ভিডিও আসছে, মানে অনেক কিছু আসছে আর কি, অনেক পরিবর্তন হচ্ছে। তো সেই এই যে এইগুলা ভেড়াজালে ভাই একজন মানুষ এই সোশ্যাল মিডিয়ার এইটাকে থেকে নিজেকে কিভাবে বাঁচাবে, বা কিভাবে ধরে রাখতে পারে, নিজের যে সাইকোলজি যেটা বিল্ড হচ্ছিল, এটা কিন্তু নষ্ট হয়ে যায় যেগুলা দেখলে। জি 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 এটা আসলে ভাই এটার কোনো মানে স্ট্রেট সমাধান নাই। এটা অনেক কিছু আপনার পরিবেশ সবকিছুর উপরে ডিপেন্ড করে। যেমন আমাদের মানুষজনের একটা নেচার হইতেছে আমরা জাতিগতভাবে লোভী, যার কারণে বিভিন্ন স্ক্যাম, হ্যাঁ, বিকাশে 500 টাকা জিতুন, এই ধরনের জিনিসগুলা বাংলাদেশে এখনো আছে, এখনো চলতেছে। বা MLM লেভেলের যত কোর্স আছে ডিজিটাল মার্কেটিং এর, যে ওইখানে মার্কেটিং বা ইনকাম বলতে হইতেছে আরেকজন স্টুডেন্টরে ভর্তি করাইলে একটা এফিলিয়েট ইনকাম পাওয়া যায়, ওইটাই হইতেছে ওইখানে কাজ, এছাড়া কিছু নাই। তো এইখানে আপনি নিজেরে বাঁচাইতে হইলে এই মানে ফাউন্ডেশন অনেক মানুষের একটু স্ট্রং হইতে হবে। এডুকেশনাল ফাউন্ডেশন, ফ্যামিলি ফাউন্ডেশন, সবকিছুর একটা কম্বিনেশন থাকতে হয়, না হলে আপনি যে সার্কেলে চলাফেরা করতেছেন ওইগুলার একটা ইনফ্লুয়েন্স মানুষজনের থাকে। তো ওইখান থেকেই আপনি হয়তো ভুল করে করে হয়তো ভালো মানুষের সন্ধান পাবেন, অথবা সবার লাইফে যদি একজন থাকে বড় ভাই বা মেন্টর, তার কাছ থেকে আপনি পরামর্শ নেন, এইরকম যদি আপনি লাকি হয়ে থাকেন, কেউ থাকে, সে হয়তো আপনার ভালো একটা জিনিস সাজেশন দিবে। ঠিক আছে, যেমন আমাদের কাছে যদি কেউ সাজেশন চায়, আপনার কাছে সাজেশন চায়, তাইলে সে এটা খারাপ হতে যাবে না, সাকসেসফুল হবে কিনা ওইটা তো কেউ গ্যারান্টি দিতে পারে না, বাট একটা ভালো একটা দিকে সে আগাবে। বাট বেশিরভাগ মানুষই কোনো না কোনো ভাবে প্রতারিত হবে, হয়তো ভুল জায়গায় কোর্স করবে, তারপর হয়তো ভালো কিছু সন্ধান পাবে। তো এটাই লাইফ, মানে এক্সপিরিয়েন্স করে করে এখানে আগাইতে হবে। আর যখনই আপনার মনে হবে যে আপনি ভালো একটা জায়গায় যাচ্ছেন বা একটা শুরু হয়ে গেছে আপনার, তখন নিজেরে কন্ট্রোল করা বা নিজের বিষয়ে ভালোভাবে বুঝা, এই জিনিসগুলারে আর একটু গুছানো ভাবে জীবনটারে পরিচালনা করা, বা এই ধরনের যত বাজে অভ্যাস বা বাজে বাজে বিষয়গুলো আছে ওগুলারে তখন থেকে অ্যাভয়েড করা শুরু করতে হবে। যখন ধরেন আপনার ফ্রিল্যান্সিং শুরু হয়েছে, বা একটা ছোট ছোট কাজ পাওয়া শুরু করছেন, বা জব শুরু করছেন, যেভাবেই হোক টেক ফিল্ডে আপনি একটা এন্ট্রি নিছেন, তখন থেকেই আপনি চিন্তা করতে হবে যে আরো ভালো সার্কেলে কিভাবে যাওয়া যায়, ভালো মানুষজনের সাথে কিভাবে মিশা যায়, মানে নিজের থিঙ্কিং বা ওভারঅল সবকিছুরে আরো ইমপ্রুভমেন্ট করতে হবে। সেটা কোর্স করে হোক, মিট আপ করে হোক, বই পড়ে হোক, যেভাবে পসিবল আপনার পক্ষে ওইটা চেষ্টা করে যেতে হবে আর কি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যারা অলরেডি এন্ট্রি নিয়ে ফ্রিল্যান্সিং করে, মানে ক্লায়েন্টের কাজ শুরু করে দিছে, কিছু কিছু ইনকাম হওয়ার পরে টাকাটা আর ধরে রাখতে পারতেছে না, বড় বড় গ্যাজেট, দামি দামি গ্যাজেট, মানে অন্য থেকে ইনফ্লুয়েন্স হইয়া, মানে দেখা গেছে যে ওনার হয়তো একটা কম দামি মোটরসাইকেল কিনলেও হয়, এটাতে উনি ইনভেস্ট করে ফেলছে। একটা ছোট্ট একটা ক্যামেরা হইলেও হয়, উনি 3 লাখ টাকার ক্যামেরা, 5 লাখ টাকার ক্যামেরা কিনে ফেলছে। একটা ভালো কম্পিউটার সেটআপ হইতে পারে, কিন্তু মানে পুরো লাইফস্টাইলটাই যে চেঞ্জ করে ফেলা, মানে এই জিনিসটাতে যেটা হয় যে কাঁচা টাকা যেভাবে আসতেছে ওইভাবে চলে যাচ্ছে। সো মানে এই প্রবলেমটা আমি দেখেছি, ব্যালেন্স থাকে না। ধরেন লাইফস্টাইল যদি আপনি একই সাথে খুব তাড়াতাড়ি আপগ্রেড করেন, তাহলে ফ্যামিলি এক্সপেকটেশনও বেড়ে যায়, মানে আপনার ওভারঅল সিনারিও চেঞ্জ হয়ে যায়। পরে আপনি ওই এক্সপেকটেশন একটু, যেহেতু ফ্রিল্যান্সিং 1 মাসে 2 লাখ, আরেক মাসে 50,000 হইতেছে না, তখন আপনি আসল ঝামেলাটা ফেস করবেন। তো এগুলার আর কি ওভারঅল থিঙ্কিং করে বা ওভারঅল সবকিছু বুঝে নিজের ওই বিষয়ে জ্ঞান সবকিছুরে বাড়াইতে হবে টাইম টু টাইম। আর ভাই আসলে সোশ্যাল মিডিয়ার এই যুগে মানে আমরা দেখছি আর কি যে মানে যারা কিছুটা ভালো করতেছে, মানে দেশের বাইরে চলে যাচ্ছে, মানে বিশেষ করে সিলেটের, আমি যদি চিন্তা করি এইভাবে, মানে একটু ভালো করলেই বা ইয়ে করলেই মানে হয়তোবা ওইখানে গিয়ে কাজ করতেছে, কিন্তু দেশের বাইরে চলে যাওয়ার যে বিষয়টা, তো এটা যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করি, অনলাইনের যে বিষয়টা,
সো এটা কিন্তু মানে আপনি দেশেও করতে পারবেন, দেশের বাইরেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট জি যে পরিবেশ মানে আপনি যেখানে থাকেন নিজের এনভায়রনমেন্টটা নিজে তৈরি করে নেয়া, হুম, জি জি নিজেকে একটা ভালো সার্কেলে, যেটা বলছে ভাই, নিজেকে একটা ভালো সার্কেলে, যদি ভালো সার্কেল না থাকে কমপক্ষে বাজে কোনো সার্কেলে না যাওয়া, হুম, জি জি সেটা ক্ষেত্রে যে আপনার সময় নষ্ট হয়, মানে একটা এই জিনিসগুলা থেকে নিজেকে হেফাজত করা। আর হচ্ছে আমরা ভাইয়ের কাছ থেকে যেটা জানলাম, আমরা হচ্ছে আরো জানবো। আমরা হচ্ছে ভাইয়ের যে লিঙ্কগুলো আছে, উনি যেভাবে মানুষকে হেল্প করছে, আমি ওনার গ্রুপে আছি। তো আমি ভাইয়ের সাথে অনেক আগেই বলছিলাম একবার বসবো আর কি। তো আমি হচ্ছে একটু নিজের ভাইকে বলছি, আমি অলরেডি আমার বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের একটা কোম্পানি, এটা আলহামদুলিল্লাহ প্রায় 1 বছরের মতো আমরা অনেকগুলো প্রজেক্ট করতেছি। এই কারণে একটু দৌড়াদৌড়ি, নিজেকে অনলাইন থেকে আহ আচ্ছা, আরেকটা প্রশ্ন এইখান থেকে শুরু হয়েছে। আরেকটা প্রশ্ন যে ধরেন আপনি অনলাইনে তো ভালো করতেছেন বা করছেন, জি অফলাইনেও কি যারা ভালো করতেছে এরা অফলাইনেও কি কিছু করা দরকার আপনি মনে করেন? অফলাইনে বলতে আপনি কোন দিক থেকে, মানে অফিস করা বা মানে অফিস মেন্টরশিপ করা বা না, এরকম? অফিস করা বলতে না, এটা না, বলতেছি যে ফ্রিল্যান্সিং এর পাশে এটা অনলাইনেও হইতে পারে, যে অন্য কোনো বিজনেসে করতে আচ্ছা পারে আচ্ছা আচ্ছা, কিনা। জি 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 জি, ব্যাকআপ বিজনেস বা কোনো কিছু আর কি। তো ওইটা ওইটা আপনি অবশ্যই করা উচিত। ধরেন আপনার একটা ইনকাম সোর্স তৈরি হইছে, তখন আপনি এই টাকাটা কি করবেন? ইনভেস্ট করবেন? ধরেন রাসেল ভাই বলতেছে উনার একটা কনস্ট্রাকশন কোম্পানি বানাইছে, উনার দুলাভাই না কার সাথে হুম পার্টনারশিপ করে। হুম তো এইরকম আপনারও যখন একটা টাকা আসতেছে, তো আপনি পরে থিঙ্ক করতে হবে যে ওইটারে কি করবেন। হইতে পারে যে আপনি আপনার ওই টাকাটা ইনভেস্ট করে আপনার এজেন্সিরে মার্কেটিং করে বা কোনো কিছু করে টিম বড় করে বড় করবেন ওই বিজনেসটারই। অথবা হইতে পারে যে আপনি একটা অনলাইন শপ খুলবেন, গ্যাজেটের শপ হইতে পারে, অথবা আপনার যেটাতে ইন্টারেস্ট আছে এরকম কিছুই। আহ, মানে নানান ধরনের বিষয় হইতে পারে, বাট এটা কে কিভাবে ম্যানেজ করবে তার উপর নির্ভর। হইতে পারে আপনি কৃষিতে ইনভেস্ট করলেন, গরুতে ইনভেস্ট করলেন, কত কিছুই করতেছে ইয়াং মানুষজন। তো এটা আপনার উপর নির্ভর করবে, মানে আপনি ওভারঅল সবকিছু একটু এক্সপ্লোর করার বা জানার চেষ্টা করবেন, যেটা আপনার সাথে যায় বা যেটা আপনার পরিচিত কেউ ভাই বন্ধু কেউ করতেছে তাদের কাছ থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন, যাতে ওই যে টাকাটা ইনকাম আসতেছে ওই টাকাটা যাতে ইউটিলাইজেশন হয় বা আপনিও নতুন একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন। এইটা ভাই, একটা ভালো ভাই আইডিয়া আবার হতে পারে। আবার আরেকটা দিকও আছে কিন্তু। জি জি ধরেন আমরা টাকা পয়সা, ধরেন রেস্টুরেন্ট ব্যবসা জীবনও করি নাই, এটা শুরু করে হুম কিন্তু আমরা ধরাও খাইছি। এই জি জি জিনিসটাও জি কিন্তু জি ঝামেলা আছে। জি জি মাছের ব্যবসা কোনো সময় করি নাই, এই একটা ইয়েস। মাছের ব্যবসা করে দিলাম। ইউটিউবে এইটা ইউটিউবে হচ্ছে ভাই, এই ইউটিউবে আপনি একটা সাকসেস স্টোরি দেখে মুরগের ব্যবসা শুরু করে দিলেন, হ্যাঁ, বা হাঁসের ব্যবসা শুরু করলেন, মানে আপনার সাথে যাইতে হবে। যেমন আমি যদি আমার কথা বলি, যে এই জিনিসগুলা কোনো কিছু ভাই আমার সাথে যায় না, মানে একটা শারীরিক পরিশ্রমের যে বিষয় আছে বা ওইখানে যাইতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, এই জিনিসটাই টোটালি আমার হয় না। তো কারণ আমি ধরেন কম কথা বলা, এইটা হচ্ছে আমার নেচার। তো এখন আমি কি করতে পারি, আমি আমার কাজের পাশাপাশি আমার ডিজিটাল প্রোডাক্ট বানাইতে পারি। হইতে পারে এফিলিয়েট ইনকাম সোর্স, হইতে পারে কোর্সের ইনকাম সোর্স, হইতে পারে টেমপ্লেট স্টোর বা যে কোনো কিছু এই ধরনের ওভারঅল অনেক সাব সেক্টর আছে অনলাইনে। আপনি একটা কোর স্কিলে ইনকাম করেন, এইটার পাশাপাশি আপনি প্যাসিভ ইনকাম সোর্সের কিছু চিন্তা করেন। যেমন আপনি তো অনেক লং ব্লগিং কোর্স দিচ্ছেন এআই দিয়ে। তো এই ধরনের যে বিষয়গুলা, এইগুলা ধরেন আপনার কিন্তু কাজের পাশাপাশি এটা আরেকটা ইনকাম সোর্স। বেশি না হোক, ওইখান থেকে যদি 50,000 টাকাও আসে সেটাও তো। তো এইভাবে আর কি আপনি আপনার পার্সোনালিটি বা আপনার ইন্টারেস্ট অনুযায়ী জিনিসগুলো এক্সপ্লোর করতে হবে। জি জি জি, না ওই প্যাসিভ ইনকামের যে বিষয়টা বলছেন, ধরেন আমি হয়তোবা একটা মাসে দেখা গেছে যে আমার বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের এখান থেকে কোনো ইনকাম আসে নাই। আমি জি 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 যেই প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছি ওদের প্রজেক্ট বন্ধ। আমি জি 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 বাংলাদেশের কিছু ই কমার্সকে ফেসবুক এড, গুগল এর সার্ভিস দেই, এগুলা ধরেন বন্ধ। তো আমার জি কিন্তু জি জি আমার রকমারিতে এফিলিয়েট আছে, ফেব্রি লাইফতে এফিলিয়েট আছে, ধরেন হোস্টিঙ্গারের আমার এফিলিয়েশন আছে, নেমচিপের এফিলিয়েশন আছে, তারপরে অ্যাপসুমের এফিলিয়েশন আছে। এগুলো দেখা যায় ছোট্ট ছোট্ট করে অ্যামাউন্ট আসতে আসতে, তারপরে অ্যাডোবি স্টক, সাটা স্টক, এগুলাতে আমি ইনকাম করি। তো দেখা যায় যে মোটামুটি বাসা ভাড়া, হ্যাঁ বাসা ভাড়া আমাকে দিয়ে দিচ্ছে, হ্যাঁ বাসা জি ভাড়াটা জি উঠে যাচ্ছে, বা আমার যে খাবারের খরচ এটাতে একটা জি ইফেক্ট জি জি করতেছে। আমি ভেঙে ভেঙে বলতেছি আর কি। তো এই কারণে জি 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 অ্যাক্টিভ ইনকাম মানে আপনি ক্লায়েন্টের কাজ করার পাশাপাশিও
হয়তোবা সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউব মানে যেভাবে হোক আপনি এঙ্গেজমেন্ট বাড়ায়া আপনি কিন্তু যে কোনো ভাবে এফিলিয়েশনে যাইতে পারেন বা অন্যের প্রোডাক্ট প্রমোশন করেও কিন্তু আপনি করতে পারেন। তো আমরা হচ্ছে একদমই শেষ পর্যায়ে চলে আসছি। তো ভাই আপনার এই এতদিনের এই জার্নি, মোটামুটি আমরা 5-7 বছর একটা জার্নি দেখতে পাচ্ছি। আপনি আপনার ক্যারিয়ারটাকে কোন পাথে এখন নিয়ে যাওয়া ট্রাই করছেন, বা আপনি আপনার ভবিষ্যতে কেউ বলতে পারে না, মানে আপনি আপনার ক্যারিয়ারটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? মেন্টরশিপেও আছেন, সো মেন্টরশিপেও আপনার পাওয়া না পাওয়া বা কোনো মানে আশা আশা এবং হতাশার দিকও আছে হয়তো। সো এই জিনিসগুলো যদি আমরা একটু শুনতে চাই। পার্সোনালি ধরেন যদি স্কিলের দিক থেকে বলেন, তাহলে এখন যেহেতু এআই এর কথা বা সবকিছু আমরা শুনতেছি, তো স্কিলটা আপগ্রেড করার ছাড়া কোনো উপায় নাই। যেমন আমরা যারা শপিফাইতে আছি, তারা যদি একটা এজেন্সি বানাইয়া এখান থেকে ইউআই থেকে ডেভেলপমেন্ট সার্ভিস বা শপিফাই সার্ভিস আপনি দিতে পারেন, তাহলে আপনার এভারেজ অর্ডার ভ্যালু সবকিছু অনেক বাড়ে। ধরেন একটা কাস্টমার আসলো, আপনি প্রথমে আপনার হয়তো টিমে একজন ইউআই ডিজাইনার আছে, সবকিছু আপনি শিখতে পারবেন না একা, এটা পসিবল না। তো আপনি টিম বানাইতে হবে অথবা কোলাবোরেশন করতে হবে। তো এখানে আপনি তখন ডিজাইন থেকে ডেভেলপমেন্ট পর্যন্ত $1,000, $1500 চার্জ করতে পারবেন। মানে একটা শপিফাই ই কমার্স বিজনেসে যদি আপনি ডিজাইন থেকে ডেভেলপমেন্ট পর্যন্ত সার্ভিস দিতে পারেন, হিউজ একটা অর্ডার ভ্যালু। মানে একটা প্রজেক্টে যদি 2,500 আপনি ইনকাম করেন, তাহলে হিউজ একটা অর্ডার ভ্যালু। তো এইটা হচ্ছে আর কি আমার নেক্সট প্ল্যান, যে এইরকম ভাবে যাতে একটা এজেন্সি বানানো যায় যারা একটা ব্র্যান্ডেড স্টোর বানানোর যত কিছু লাগে ওইগুলা দিতে পারে। কারণ আমরা এখন কাজ করলে ক্লায়েন্টের কন্টেন্ট থাকতে হয় বা ভালো প্রোডাক্ট ছবি থাকতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরাও গ্রাফিক ডিজাইনার দিয়ে এডিট করে দেই বা লোগো থাকতে হয়, সেটা যাতে আমরা সবকিছু প্রোভাইড করি। তো এইরকম একটা এজেন্সি বা ই কমার্স এজেন্সি বানানো, যেখানে ডিজাইনার, ডেভেলপার, আমার মতো কোড জানে না এরকম মানুষও থাকবে, সবার কম্বিনেশনে একটা প্রপার সার্ভিসিং একটা এজেন্সি হওয়া, যাদের সাথে মূলত এখন আমি এজেন্সিতে কাজ করি এরকম মানুষজনের সাথে, যাদের সব ধরনের রিসোর্স আছে। তো এই ধরনের রিসোর্স নিজের জন্য বানানো বা নিজেই এই ধরনের একটা এজেন্সি বিল্ড করা। আর মেন্টরশিপের বিষয় হচ্ছে, মেন্টরশিপ আমরা এখানে আমার আরেক পার্টনার আছেন, আমার ভাই, তো উনি টাঙ্গাইলে থাকেন। তো এখানে আমাদের মেইন গোল ছিল আসলে কাজের পাশাপাশি কোনো কিছু একটা কমিউনিটি বিল্ড করা। মানে আমরা এখানে খুব বেশি এটা আমাদের মেইন ইনকাম সোর্স বা কোনো কিছুই না, খুব ধীরে সুস্থে মানে অর্গানিক ভাবে এটা চলতেছে। তো এখানে যাই হয়েছে বেশিরভাগ জিনিসই অর্জন, হতাশা খুব বেশি নাই, কারণ এখান দিয়ে আমরা কিছু কিছু মানুষের লাইফে ইমপ্যাক্ট ফেলতে পারছি। অনেকেই তাদের শপিফাইতে কাজের ক্যারিয়ার আমাদের মাধ্যমে শুরু করছে, অনেকেই আছে খুব ভালো করতেছে আপওয়ার্কে, আউট অফ মার্কেট প্লেস, অনেক জায়গায় অনেকের সাথে কাজও করতেছে, জবও করতেছে। তো এইভাবে প্রায় 10-15 জন হবে যে খুব ভালো একটা 1 বছরের ভিতর খুব ভালো একটা পজিশনে গেছে। সো এই হিসাবে মেন্টরশিপে এখনো পর্যন্ত পজিটিভ ফিডব্যাক, তার পাশাপাশি এইটা ইন্সপিরেশন হিসাবে কাজ করে, যে বা কিছু একটা যদি আপনি করে মানুষের লাইফে একটা ইমপ্যাক্ট ফেলতে পারেন, ওইটা রিওয়ার্ড মনে হয় যে অনেক বেশি একটা আলাদা ভালো লাগা কাজ করে। তো ইন ফিউচার এটারে একটু বড় করার আমাদের প্ল্যান আছে, যাতে ওইখানে একটা সিস্টেম বিল্ড হয়, একটা টিম বিল্ড হয়, হয়তো সাপোর্ট টিম থাকবে আর কন্টেন্ট আমাদের থাকবে, যাতে মানুষজন একটা ভালো রিসোর্স থেকে শপিফাই শেখাটা শুরু করতে পারে। তো এটাই হচ্ছে ভাই আপাতত প্ল্যান। আর ইন ফিউচার হয়তো ইনশাআল্লাহ দেখা যাক আর সামনে কি হয় না হয়, কি করা যায়। প্রায় আমরা 1 ঘন্টার মতো প্রায় কথা বললাম। তো আমার একটা ফাইন্ডিংস আছে যে যেহেতু আমিও মেন্টরিং করতেছি অনেকদিন যাবত 2019 সাল থেকে। তো আলহামদুলিল্লাহ পাওয়ার গল্পটা একটু বেশি, এবং আমার অনেক স্টুডেন্টরাও এখন মেন্টরিং করে আলহামদুলিল্লাহ, বিভিন্ন ফিল্ডে বিভিন্ন জায়গায় একটা কাজ শুরু করছে, পরে উনি অন্য একটা কাজ শিখে ওইটাতে ভালো করতেছে, এরকম অনেকে আছে। তো সব থেকে বড় কথা হচ্ছে যে ধরেন আপনি যা জানেন তা যদি অন্যকে জানান, এটা পেইড হোক অথবা আপনার ফ্রি হোক, কোনো সমস্যা নাই। মানে বিষয়টা হলো যে যদি একজন কলেজের শিক্ষক পড়ায়া টাকা নিতে পারে, একজন ভার্সিটির শিক্ষক পড়ায় টাকা নিতে পারে, একজন ইমাম নামাজ পড়ায় টাকা নিতে পারে, মানে এইভাবে যদি আমি চিন্তা করি আর কি, তাইলে মানে এটা আসলে কোনোভাবেই যারা আসলে আলটিমেটলি মানুষের কল্যাণে কাজ করে ওনার সব স্টুডেন্টই যে ভালো করতেছে এরকমও না, হয়তো অনেকে ভালো করে ট্রাইও করতেছে না, কোর্স কিনে বসে আছে, ভালো করে ভিডিও দেখে নাই, এরকম অনেক মানুষ আছে যে 5% ভিডিও দেখে বসে আছে। তো বিষয়টা হচ্ছে যে যারা ভালো করবে তাদের সিরিয়াস থাকতে হবে, ভাইয়ের মতো। ভাই যেটা বলছিল যে নিজে নিজে কিছু হচ্ছে না, টাকা একজনে দিছে বা 10,000 টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হইলাম, মানে তখন থেকে সিরিয়াস আসতেছে।
সো আপনারা যারা এখান থেকে যারা এই ভিডিওটা দেখছেন বা এই আমাদের এই কথাবার্তাগুলো দেখছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই সিরিয়াসনেস ছাড়া আর যদি কনসিস্টেন্স আপনার যদি না থাকে, 1 মাসে 2 মাসে কিছু হয়ে যায় না, 3 মাসে কিছু হয় না। আপনি কনসিস্টেন্সি 1 ঘন্টা করে 2 ঘন্টা করে সময় দেন, আপনি 5 বছর পরে আপনাকে অন্য একটা লেভেলে দেখতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। সো ইনশাআল্লাহ। আর এখানে আরেকটা কথা বলি, এখানে একটা জিনিস অ্যাড করি। ওই যে আপনি বলতেছেন 3 মাসে বা 6 মাসে কোনো কিছু হয় না, তো এখানে যারা অডিয়েন্স তাদেরকে আমি একটা জিনিস আর কি একটা প্র্যাকটিস করার অনুরোধ করব। সেটা হইতেছে যখনই আপনি কোনো সাকসেস স্টোরি শুনবেন, উনি কি নিয়ে কাজ করে ওইটা থেকে বোঝার চেষ্টা করবেন যে উনার সফলতার পিছনের মেইন কারণগুলা কি কি। যেমন আমি একটা উদাহরণ হিসাবে বলি, অনেক আগে একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে একটা ইনস্টিটিউটের। তো ওই ভাই চিটাগাঙ্গে না কোন জায়গার, উনি মাত্র 6 না 1 বছরে আপওয়ার্কে অ্যাকাউন্টিং এর কিছু সফটওয়্যার আছে, কুইক বুক না কি ওইগুলা দিয়ে মানে টপ লেভেলের একজন ফ্রিল্যান্সার হয়ে গেছে ওই ক্যাটাগরির 1 বছরে। তো এখন যারা অ্যাকাউন্টিং পড়ছে এবং উনি আগে ব্যাংকে জব করতো, ব্যাংকের জব ছেড়ে দিয়ে এটার 3-4 গুণ টাকা এখন ইনকাম করে, লাখ টাকার উপরে ইনকাম করে। তো এখন যদি কেউ একজন এই স্টোরিটা শুনে, সেও বুঝবে যে আমি ব্যাংকার, আমার ওইটা ট্রাই করা উচিত। বাট ওই ভাইয়ের স্টোরি যদি আপনি পড়েন, উনি একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ছে বা ভালো একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ছে, মানে ভালো টাকা খরচ করে অনার্স পড়াশোনা করছে, উনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো, কথাবার্তা খুবই স্মার্ট, মানে উনার ইংলিশ কমিউনিকেশনও খুবই দুর্দান্ত হবে, মানে একেবারে 100 ভাগ বলা যায়। তো ওই মানুষটা কি করছে, জাস্ট উনার অ্যাকাউন্টিং নলেজ, ব্যাংকিং নলেজ রে একটা ডিজিটাল সফটওয়্যারে কনভার্ট করছে, করার কারণে মাত্র 6 মাস 1 বছরে উনি একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের একজন টপ ফ্রিল্যান্সার হয়ে গেছে। তো এইখানে একজন সাধারণ মানুষ হিসাবে অনেকেই এটা ট্রাই করে, কখনোই পারবে না, ওনার 3 বছর লাগতে পারে ওইটা। কিন্তু উনার একটা অ্যাডভান্টেজ ছিল, যেটা হইতেছে উনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা ওভারঅল উনার ইংলিশ সবকিছু আগে থেকেই ভালো, সবকিছুর ব্যাকগ্রাউন্ড আগে থেকেই ভালো, যেটারে জাস্ট উনি অনলাইনে কনভার্ট করে খুব অল্প সময়ে, আর অবশ্যই ভাগ্য, লাক, রিজিক এগুলা থাকবেই, ওইগুলার কম্বিনেশনে উনি খুব শর্ট টাইমে সাকসেসফুল হয়েছে। তো অনেকেই আছে যে ইন্টারভিউ হইলে কেটে কেটে শুধু ওইখানে যায় যে মাসে কত লাখ ইনকাম করে, হাত পিছু নাই, কিছুই নাই, বলবে ভাই এই শুনছি এই ভিডিও এডিটিং এর কাজ করে ওই ভাই এই 5 লাখ টাকা ইনকাম করে, এখন ভিডিও এডিটিং শিখতে হবে। বাট এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে ওনার তো ইন্টারভিউ শুনলেন, কি কি করছে উনি, মানে ক্লায়েন্ট কোথায় পাইছে, কাজ কয় ঘন্টা করে শিখছে, কার কাছে শিখছে, কিছুই জানে না, শুধু জানে 5 লাখ টাকা ইনকাম করে। ঠিক এরকম একটা গল্প আমার সাথেও আছে। যেমন আমাকে কোভিড এর সময় আর কি, যখন একদম লকডাউন, তো ওনার ব্যবসা ছিল, উনিও একজন আর্কিটেক্ট আর কি, উনি বিল্ডিং ডিজাইন করে। তো উনি আমাদের ভিডিও গুলো দেখতো আর কি। তো উনি আমাকে হঠাৎ করে একদিন ফোন দিছে, যেহেতু নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকে আমার। তো উনি আমাকে বলতেছে যে ভাই আমারে একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে দেন। আমি কইলাম যে ভাই আমি তো আপনার এই ফিল্ডে, মানে আমি কখনোই কোনো জব করি নাই, বা আমি কিচ্ছু, মানে তখন আমি এগুলা নিয়ে চিন্তা করি নাই। তো উনি আমার বলতেছে যে ভাই আপনি তো এটা করেন না, কিন্তু অন্য একটা করেন, এই প্ল্যাটফর্মে তো করেন। সো আপনি আমার সাথে বসে বসে আমাকে একটু সময় দেন, আপনার সময়ের মূল্য আমি দিব। তো আপনি আমি বললাম যে কিছু দেওয়া লাগবে না ভাই, আপনি আমার সাথে বসেন, আপনি যা যা পারেন আপনি ওই অন্যদের কিছু অ্যাকাউন্ট আমি খুঁজে খুঁজে বের করলাম। তো উনি দেখা গেছে যে পরে আগামী 3 মাস না 4 মাস পর উনি আমাকে নক দিয়ে বলতেছে যে ভাই আমি এই পর্যন্ত 25টা অর্ডার কমপ্লিট করছি ক্লায়েন্টের। আমি ইউএসএ, ব্রিটেন, তারপর আপনার ইউরোপের বিভিন্ন দেশে আমি ওই যে ফিজিক্যাল যেই উনি সার্ভিসটা দিত এটা ডিজিটালি কনভার্ট করছে। তো এরকম অনেক অপরচুনিটি থাকে, হয়তো বা অনেকে জানে না। সো আপনিও চিন্তা করেন আপনি যে পেশাতে আছেন এটা দিয়ে অনলাইনে কিছু করা যায় কিনা। তো এই আর কি বিষয়। তাহলে ভাই লাস্ট কথা আপনি কি বলবেন, যারা এতক্ষণ আমাদের ভিডিও দেখলো, একটু মোটিভেশনের কথা বলেন, একটু মোটিভেট যাতে হয় মানুষ। আর মোটিভেশন এইটাই যে ধরেন লাইফে ভালো কিছু করতে হইলে ফোকাস রেখে কাজ করতে হবে। প্লাস এটা যেটা সার্কেলের কথা বলতেছি, ধরেন অনেকেই বলতে পারে যে আমার তো ভাই গ্রামে থাকি, আমার তো আশেপাশে এইরকম পজিটিভ মাইন্ডের মানুষ নাই। তো আজকে এখন দুনিয়াটা পুরোটাই ডিজিটাল, আপনি আপনার মাইন্ডসেটের মানুষ, আপনি কিন্তু মানুষজন 6 জন 6 জায়গা থেকে বসে অনলাইন গেম
খেলে খেলে বন্ধুত্ব হয়ে গেছে, এরকমও আছে। হ্যাঁ, কোভিডের সময়। এখন এইরকম আপনি আপনার যে কাজটা শিখতেছেন ওই রকম ফেসবুক গ্রুপ, ওই মন মানসিকতার মানুষ সবকিছু কিন্তু আপনি ফেসবুকে পাবেন। সো আপনি সোশ্যাল মিডিয়াটারে পজিটিভলি ইউজ করেন, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, এইগুলাতে আপনি পজিটিভ মানুষ, পজিটিভ কন্টেন্ট এইগুলা খুঁজে বের করেন, যেখান থেকে আপনি একটা ভালো গাইডলাইন পাবেন, ভালো একটা পথে আপনি থাকতে পারবেন, এবং অন্য যারা আপনার মতো কাজ করতেছে তারা কিভাবে কাজ করতেছে, কি শুরু করতেছে, সেইগুলা ফলো করতে পারবেন। ওইটা আপনারে, যদি একজন বিগিনার হন আপনি, যেমন আমিও আপনার শুরুতে বলছি যে আমি 15-16 থেকে এই আপওয়ার্ক, ফাইবার ওইগুলার গ্রুপে আমি অ্যাড। তো হয়তো কি যে সবসময় ফেসবুকে ঢুকলে কারো না কারো একটা পোস্ট দেখতেছি, তো আসতো যে না আমারও এটাতে আসা লাগবে, এটাতে আসা লাগবে, এটা রিমাইন্ডার আসতো। তো এইভাবে আপনারাও বিভিন্ন গ্রুপ কন্টেন্টের সাথে কানেক্টেড হন। ঠিক আছে, কোথা থেকে মানে কোন জিনিস ক্লিক করবে এক সময় হয়তো, সেটাই আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। সো এইটাই নিজের মতো চেষ্টা করতে হবে। অবশ্যই ভালো কিছু আছে, যদি আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ অনলাইনে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। এরকম অনেক উদাহরণ আমাদের স্টুডেন্টদের মাঝে আছে, এবং আপনারা অনলাইনে যখন অ্যাক্টিভ থাকবেন খুঁজবেন আরো অনেকে পাবেন কমিউনিটিতে। এবং হতাশা থেকে কিন্তু মানে অনেক বড় কিছু হয়ে যায়। সো জি 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 হতাশ হওয়ার জন্য নিষেধ করা হয়েছে আমাদের ধর্মে আর কি। সো আপনি জি জি হয়তোবা আপনি অনেক লুজার, আপনি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে লস খাইছেন, আপনার অনেক কোর্স করছেন কিন্তু কিছুই হয় নাই, বা অনেকভাবে ট্রাই করতেছেন ইনকামে একটা একটা ইনকামে আসার জন্য, অনলাইন অফলাইন যেটাই হোক। জি সো আল্লাহর যে করুণা বা আল্লাহর যে রহমত, এটা থেকে নিরাশ হওয়ার জন্য মানে মানে এটা থেকে নিরাশ হতে নেই আর কি। সো জি জি আপনার হয়তোবা যখন শুরু হবে তখন আপনি মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাকে ভালোবাসেন, আমার জন্য একটু দেরিতে হলো এটা রাখছে আর কি। সো জি 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 চেষ্টা করে যেতে হবে, কাজ করতে হবে, এবং পজিটিভলি সোশ্যাল মিডিয়াটাকে, এখন এটা ভাই মারাত্মকভাবে দেখা দিছে, এটাকে ম্যানেজ করেন। নিজের যে মানে যে আর্থিক যে ক্যাশ ফ্লোটা আছে এটাকে ম্যানেজ করেন। আর চাকরি ছাইরা কোনো কিছু করতে যায়েন না, কোনো কিছু ছাইরা কোনো কিছু করতে যায়েন না, এটা করলে ঝামেলা হবে। তো জাহিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আপনাকে আরো অনেকবার আমাদের প্ল্যাটফর্মে দেখতে চাই ইনশাল্লাহ। আরো জি জি গভীর কিছু ইনশাল্লাহ। নিয়ে আমরা শুরু করলাম ইনশাল্লাহ। এবং আপনাদের সবাইকে সিলেটে দাওয়াত। সিলেটে আসলে জি আমাদের সাথে জি যোগাযোগ করবেন। আর জি আপনি জি যেটা ইনশাল্লাহ। করে যাচ্ছেন মানুষের জন্য, এটা জি আমি আশা করছি যে এটা অব্যাহত রাখবেন আরকি। আ জি জি ইনশাল্লাহ ভাই, আপনি দোয়া করবেন, কথা হবে ইনশাল্লাহ সবার সাথে। জি। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।